এবং প্রফেসর ইউনূস যদি এই ডেডলাইনটা মানছেন না অথবা ভবিষ্যতে মানবেন না, এমন কোনো বাস্তবতা কি বিরাজ করছে কিনা, তাকে ষড়যন্ত্র হিসেবে দেখার অথবা তাকে সন্দেহ করবার মতো কোনো উপাদান তো আমরা দেখতে পাচ্ছি না। আমরা যদি এমন উপাদান দেখতে পাই যে হ্যাঁ, আপনি যেই চুক্তিতে গত আগস্ট মাসে জনগণের মতামতের ভিত্তিতে সরকার গঠন করেছেন, সেগুলো আপনি একে একে ভঙ্গ করছেন, অতএব ভঙ্গ করার প্রেক্ষিতে আমরা আপনার উপর কনফিডেন্স রাখতে পারছি না, সেই জায়গাটা কোথায়? মানে সিন্দাবাদের বুড়ো বলছেন, কখনো বলছেন কুকুরের মুখ থেকে এখন বাঘের মুখে, মানে আরো বিপজ্জনক কিছুর মুখে পড়েছেন। এরকমটা বিএনপি কেন বোধ করছে? একটা জায়গাতে আমি শুধু দ্বিমত করবো ব্যারিস্টার ফুয়াদের সাথে, সেটি হচ্ছে যে বিচার প্রক্রিয়ার তো কোনো ডেডলাইন হয় না। ফলে এই যে হাজার হাজার মামলা হয়েছে, এই সকল বিচার শেষ হবে, তারপরে যদি আমরা নির্বাচন চিন্তা করি, তাহলে আমার ধারণা আগামী 50 বছর লেগে যেতে পারে। কারণ বাংলাদেশের যে বিচার ব্যবস্থার গতি, সেই গতি সম্পর্কে আমাদের নিশ্চয়ই ধারণা আছে, এবং আমার চাইতে বেশি ধারণা আছে, যেহেতু তিনি আইনজীবী, তিনি আরো ভালো জানেন যে বাংলাদেশের বিচার ব্যবস্থার গতি প্রকৃতি কেমন। গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে সবুজ পাসপোর্টধারীদের মিনিমাম 5-7টা গুরুত্বপূর্ণ দেশের ভিসা লাগানো আছে। অতএব ওই লোকটা যদি পালাইতে চায়, সে তো সবুজ পাসপোর্ট দিয়েই পালাইতে পারবে। এই যে হুম। ক্যান্টনমেন্টে সাড়ে তারপর ছয়শোর যদি আপনি তার পাসপোর্টটা বাতিল করে দেন, তারপর যদি দেশের পাসপোর্ট বাতিল করে দেন, তখন সে কি করবে? তখন তো তার ট্রাভেল করে দিলে ডকুমেন্টটা থাকবে। না, ওই দেশে অ্যাসাইলাম ক্লেম করবে, আপনি তো আর তাকে লাল পাসপোর্টের জন্য পথ। তারপর তো আর সে সেই দেশ থেকে বেরোতে পারবে না অ্যাসাইলাম ক্লেম করলে। না, সে পারবে আবার, ইয়ে পাসপোর্ট যখন চেঞ্জ হয়ে যাবে তখন ট্রাভেল ভিসা এখানে আসবে, ভিজিটর হিসেবে আসবে। আমি তো ইমিগ্রেশন প্র্যাকটিস করেছি ইংল্যান্ডে। কিন্তু এই ঝামেলাগুলো তো তার মধ্যে থাকছে, তাই না? যে স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকেই রাজনীতির এপিঠোপিটের আজকের আয়োজনে। আমি অনেক প্রসঙ্গ এর মধ্যে আছে, আশা করি বেশ অনেকগুলোই শুনতে পারবো আপনাদের কাছ থেকে আজকেই। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলছেন, প্রথমত নির্বাচন ইস্যুতে বলছেন, এবং তিনি আম, মূলত দুটি ইস্যু নিয়ে কথা বলি। প্রথমে নির্বাচন ইস্যুতে তিনি বলছেন যে নির্বাচনের দাবিতে যমুনা ঘেরাও করতে বাধ্য করবেন না। আম, আমি ব্যারিস্টার ফুয়াদ আপনার কাছ থেকেই শুরু করি যে এই প্রসঙ্গটিকে আপনি কিভাবে দেখছেন? কারণ কিছুদিন আগে মির্জা আব্বাস বলেছেন যে সিন্দাবাদের বুড়ো আমাদের ঘাড়ে চেপে বসেছেন, ঝাঁকি দিয়ে নামাতে হবে, এরকম প্রসঙ্গ তিনি বলছেন। আপনি আসলে বিএনপির পক্ষ থেকে এরকম বক্তব্য কিভাবে দেখছেন? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে, রাজনৈতিক দল আকারে যে কারো নির্বাচন চাইবার তো অধিকার আছে, এবং বিএনপি যেহেতু দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল এবং লম্বা সময় সে নির্বাচন থেকে বঞ্চিত হয়েছে, যদি 2006 সাল থেকে ধরেন, আপনার প্রায় 18-19 বছর হয়ে গেছে যে বিএনপি আসলে খুব ভালো ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন পায় নাই। তো সেই জায়গা থেকে তার এটা দাবিটা ন্যায্য, এবং সে দাবিটা করবার 1000 বার বলবার অধিকার আছে, এটা আমরা স্বীকার করি। প্রশ্ন হচ্ছে যে যমুনা ঘেরাও করবার প্রয়োজন আসলে আছে কিনা। কারণ হলো যে নির্বাচনের একটা ডেডলাইন প্রফেসর ইউনূস আপনার বহুবার বলেছে। গত বছর সেপ্টেম্বরে তিনি প্রথমবার বলেছেন, যখন জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলির যে মিটিং ছিল সেখানে গেছেন, এবং পরিষ্কার করে বলেছেন যে আমরা একটা ডিসেম্বর থেকে শুরু করে জুনের মধ্যে আমরা নির্বাচন দেব। এবং এই কথাটা কিন্তু রিপিটেডলি উনি এবং ওনার যারা টিম আছে, যারা সরকার চালাচ্ছেন, তারা বারবার বলেছে। এখন প্রশ্ন হচ্ছে যে একটা ডেডলাইন দেবার পরেও বারবার এই ব্যাপারে কথা বলা, প্রশ্ন তোলাটা আসলে ন্যায্য কিনা। কারণ তাকে সন্দেহ করবার মতো কোনো জায়গা আমরা এখনো খুঁজে পাই নাই। প্রশ্ন হচ্ছে ম্যান্ডেট নিয়ে প্রশ্ন করা হচ্ছে, বলা হচ্ছে যে প্রফেসর ইউনূসের আসলে আর কোনো কাজ নাই নির্বাচন করা ছাড়া। এটার সাথে আমরা দ্বিমত পোষণ করি। কারণ হচ্ছে বাংলাদেশে 24-এ যে গণ অভ্যুত্থান হয়ে গেছে, সেখানে মোটা দাগে দুটা অংশীজন ছিল। একটা হচ্ছে পলিটিক্যাল পার্টিস, দল আকারে, যেই দলগুলো রাজনীতিতে গত 16 বছর নির্বাচন থেকে বঞ্চিত হয়েছে, বারবার তারা ভোটের কথা বলেছে, গণতন্ত্রের কথা বলেছে, নির্বাচনের কথা বলেছে, এবং সেটা ন্যায্যভাবেই তারা বলেছে। দ্বিতীয়ত একটা ফোর্স, যারা হচ্ছে আপনার গণ অভ্যুত্থানে ডিসাইসিভলি রোল প্লে করেছে, গত বছরের জুন জুলাই আগস্টে তারা মাঠে এসছে। তারা কিন্তু শুধু নির্বাচনের কথা বলে নাই, তারা বলেছে সংস্কার, বিচার, নির্বাচন, সবগুলো ব্যাপারে তারা এক্সক্লুসিভলি বলছে আর কি। এবং আপনি দেখেন যে এই যে জেনারেশনের পার্থক্যটা, যেই জেনারেশনটা একটা রেভলিউশনারি পরিবর্তন করেছে, তাদের আকাঙ্ক্ষা, তাদের দেয়াল লিখন, তাদের যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা তারা বারবার বলছে, সেখানে আপনি কোনো দেয়ালে অবিলম্বে নির্বাচন দেন এই কথাটা দেখবেন না। এর মানে কি তারা নির্বাচন চায় না? তারাও নির্বাচন চায়, আমরা সবাই নির্বাচন চাই। এবং এই নির্বাচন চাওয়াটার একটা প্যাকেজ আছে, বিচার, সংস্কার এবং নির্বাচন, পুরোটা মিলে হচ্ছে
সকল অংশীজনের সাথে যেই কিন্তু যখন চুক্তির সরকার পতনের আন্দোলন হচ্ছিল বা এক দফা এসে ঠেকেছিল তখন পর্যন্ত তো বিচার সংস্কার এই বিষয়গুলো কি ছিল তাদের ছিল, দাবির মধ্যে? পুরোপুরি ছিল। আপনার আপনার বিচারের দাবি তো আবু সাইদ এবং মুগ্ধর যে যে খুনের শিকার হইলেন, যে শহীদ হইলেন, তারপর থেকেই তো আপনার দেয়ালে দেয়ালে মুগ্ধ এবং আবু সাইদের কিন্তু বিচারের সেই দাবিতে বিচারটা এই সারা বাংলা সরকারকে করতে হবে, বিচারের দাবি তো সেই সরকারের কাছেও ছিল। বিচারটা যে এই সরকারকে করে যেতে হবে সেটি কি কোথাও ছিল? সংস্কারগুলো যে এই ওই ওই সরকারকে করে যেতে হবে। খুনটা ওই খুনটা তো ওখানে শেষ হয়ে যায় নাই। এই খুনটা 1400+ খুনে পরিণত হয়েছে। এটা সিঙ্গেল মার্ডার ছিল না যে একটা মার্ডার কেস লঞ্চ করেছে, এটা গ্র্যাজুয়ালি তার লিগ্যাল প্রসেসে এটা সেটেল হবে। দৃশ্যমান বিচার হবার যে আকাঙ্ক্ষা, যে একটা গণহত্যা হয়ে গেছে, একটা মানবতা বিরোধী অপরাধ হয়ে গেছে, এখানে বাংলাদেশে জাতিসংঘের যে মানবাধিকার দপ্তর আছে তারা যে প্রতিবেদন দিয়েছে, এটা ইন্টারন্যাশনালি রেকগনাইজড, গুম খুন আয়নাঘর, এই সকল বাস্তবতার যে একটা দৃশ্যমান, চলমান এবং মানে প্রোগ্রেসিভলি বিচার প্রক্রিয়াটা এগোচ্ছে, এরকম একটা জায়গা দেখবার আকাঙ্ক্ষা থাকাটা অন্যায্য না। আবার খুবই দেখেন যে ন্যায্য ব্যারিস্টার ফুয়াদ, কিন্তু এইটা এই সরকারকে কেন করতে হবে? মানে এটা তো একটা, আপনি বলছিলেন এটা একটা চলমান থাকবে, এই প্রক্রিয়াটা দেখাটা আকাঙ্ক্ষাটা ন্যায্য আকাঙ্ক্ষা। চলমান থাকবে, সরকার হবে, সরকার আর থাকছে, সরকার পরিবর্তন হবে, বিচারটা চলবে। আহ যেই গতিতে চলা উচিত সেই গতিতে সম্ভব হলে আরো দ্রুত। মানে তাতে আসলে সমস্যা কি যদি দ্রুত নির্বাচন চাই, নির্বাচনের পরেও এটি হোক। না, প্রশ্ন হচ্ছে যে একটা বিষয় ধরেন আমি আমি ডেডলাইন একটা দিয়েছি যে আমার অন্তর্বর্তীকালীন সরকার আগামী ডিসেম্বর থেকে জুনের ভিতর নির্বাচনটা করবে। এখন প্রশ্ন হচ্ছে এই সরকার তো কালেকটিভ কনসেনসাসের ভিত্তিতে গত আগস্ট মাসে সরকার গঠন করেছে, এবং সকল রাজনৈতিক দল যারা ফ্যাসিবাদী বিরোধী কোয়ার্টারে ছিল তারা তো সবাই এটাকে সম্মত হয়েছে, এই সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করেছে বিভিন্ন ফর্মে। তাহলে প্রশ্ন হচ্ছে তার একটা ডেডলাইন তো আমাকে মানতে হবে, এবং প্রফেসর ইউনূস যদি এই ডেডলাইনটা মানছেন না অথবা ভবিষ্যতে মানবেন না, এমন কোনো বাস্তবতা কি বিরাজ করছে কিনা, তাকে ষড়যন্ত্র হিসেবে দেখার অথবা তাকে সন্দেহ করবার মতো কোনো উপাদান তো আমরা দেখতে পাচ্ছি না। আমরা যদি এমন উপাদান দেখতে পাই যে হ্যাঁ আপনি যেই চুক্তিতে গত আগস্ট মাসে জনগণের মতামতের ভিত্তিতে সরকার গঠন করেছেন সেগুলো আপনি একে একে ভঙ্গ করছেন, অতএব ভঙ্গ করার প্রেক্ষিতে আমরা আপনার উপর কনফিডেন্স রাখতে পারছি না, সেই জায়গাটা কোথায়? মানে আমি তো একটা উত্তর ব্যারিস্টার ফুয়াদ, দিয়েছি। আপনাকে ধন্যবাদ। দেখি আসলে কেউ কি দেখতে পাচ্ছেন কিনা, কারণ বিএনপি আসলে সেই আস্থার জায়গাটা নিশ্চয়ই পাচ্ছে না। আমি ডাক্তার আব্দুল মুত্তর স্যার আপনার কাছে জানতে চাই, আপনি কি বুঝতে পারছেন যে বিএনপি তো আসলে কেন আস্থা রাখতে পারছেন না? ডক্টর ইউনূস তো বলেছেন যে জুনের মধ্যে নির্বাচন দেবেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে। তাহলে কেন বিএনপি আস্থা রাখতে পারছে না? কখনো সিন্দাবাদের মানে সিন্দাবাদের বুড়ো বলছেন, কখনো বলছেন কুকুরের মুখ থেকে এখন বাঘের মুখে, মানে আরো বিপজ্জনক কিছুর মুখে পড়েছেন। এরকমটা বিএনপি কেন বোধ করছে? যমুনা অভিমুখে লং মার্চের কথাও চিন্তা করতে হচ্ছে তাদের কেন? রাজনৈতিক দলের যে বক্তব্য দেওয়ার প্রক্রিয়া সেটা বাংলাদেশে একটু ভিন্ন। তারা সবসময় যে খুব যুক্তি দিয়ে বক্তব্য দেন সেটা নয়। বিভিন্ন সময় তারা তাদের নেতাকর্মীদেরকে উজ্জীবিত রাখার জন্য বক্তৃতা দেন। একটা জায়গাতে আমি শুধু দ্বিমত করবো ব্যারিস্টার ফুয়াদের সাথে, সেটি হচ্ছে যে বিচার প্রক্রিয়ার তো কোনো ডেডলাইন হয় না। ফলে এই যে হাজার হাজার মামলা হয়েছে, এই সকল বিচার শেষ হবে তারপরে যদি আমরা নির্বাচন চিন্তা করি, তাহলে আমার ধারণা আগামী 50 বছর লেগে যেতে পারে। কারণ বাংলাদেশের যে বিচার ব্যবস্থার গতি, সেই গতি সম্পর্কে আমাদের নিশ্চয়ই ধারণা আছে, এবং আমার চাইতে বেশি ধারণা আছে, যেহেতু তিনি আইনজীবী, তিনি আরো ভালো জানেন যে বাংলাদেশের বিচার ব্যবস্থার গতি প্রকৃতি কেমন। তো এই কারণেই এটা হচ্ছে একটা প্রথম কারণ, যে কারণে একটা অনাস্থা তৈরি হয়েছে যে কবে বিচার শেষ হবে তারপরে নির্বাচন হবে। আহ, এটা হচ্ছে একটি। দ্বিতীয় হচ্ছে আইন কিন্তু শৃঙ্খলা আমি একটু পরিস্থিতি। দুঃখিত, আমি একটু প্রশ্ন তারপরেও আপনার কাছে করি যে কবে বিচার শেষ হবে সেটা যেমন একটা দাবি আছে যে বিচারের আগে নির্বাচন নয় বা সংস্কারের আগে নির্বাচন নয়, এরকম রাজনৈতিক দলগুলোর দাবি। কিন্তু ডক্টর ইউনূস তো বলছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন, তিনি তো বারবার বলছেন। ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন উনি বলেছেন, কিন্তু আমরা যারা অতীতে নির্বাচন দেখেছি, আহ সেই নির্বাচনের পরিবেশের সঙ্গে যদি এখনকার বাংলাদেশের পরিবেশের তুলনা করেন, তাহলে নির্বাচন সহসা আয়োজন করার মতো যে প্রস্তুতি কিংবা যে প্রক্রিয়া, সেটা যে খুব একটা শুরু হয়েছে সেটা বলা যাবে না। কেননা এখনো কিন্তু রাজনৈতিক এক ধরনের অস্থিরতা বিরাজ করছে। আহ, যেহেতু তার অন্তর্বর্তী সরকার, সে অন্তর্বর্তী সরকারের একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তি এমন বক্তব্য রেখেছেন গত কয়েকদিনে, যেগুলিও নানা ধরনের বিতর্ক তৈরি করবে। যেমন একজন বলেছেন বামদের ভূত একজনের মাথায় চেপেছে।
এবং তিনি বলেছেন যে বামরা এই দেশকে আহ, বনসাই বানিয়ে রাখতে চায়। তো সরাসরি বামদের বিরুদ্ধে বক্তব্য রাখছেন, যার কিনা এক ধরনের নিরপেক্ষতা বজায় রাখার কথা। কেউ যদি বামদের বিরুদ্ধে সরাসরি কথা বলেন, তাহলে কি আমরা ধরে নেব যে তিনি ডানদের পক্ষে আছেন? ফলে কেউ যদি ডানদের পক্ষ হয়ে নির্বাচন আয়োজন করতে যায়, তাহলে মানুষের অনাস্থা তৈরি হবে না? আমি বারবারই বলি যে আমাদের বক্তব্য রাখার সময় খুবই সতর্ক থাকা উচিত, বিশেষ করে যারা অন্তর্বর্তী সরকারে আছেন। কারণ তাদের বক্তব্য যদি এইরকম হয়, মনে হয় যে তারা কোন একটি রাজনীতি দিয়ে প্রভাবিত, কিংবা কোন একটি রাজনৈতিক ভাবধারা দিয়ে প্রভাবিত, তাহলে কিন্তু এই শঙ্কা আসবে যে নির্বাচন ফেয়ার হবে না, নির্বাচনে ফেয়ার প্লে গ্রাউন্ড তৈরি হবে না। কেননা একজন খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি কিন্তু গণমাধ্যমে বলেছেন যে বামরা এই দেশকে বনসাই বানিয়ে রাখতে চায়। বামদের বিরুদ্ধে এইরকম ঢালাও অভিযোগ যদি একটা উত্থাপিত হয় গুরুত্বপূর্ণ মানুষের কাছ থেকে, আপনি যদি বাম দল করতেন তাহলে কি করতেন? আপনি ভাবতেন যে বামদের প্রতি সহানুভূতি নাই। কিন্তু বামরা কিন্তু গত আন্দোলনে অনেকে অংশ নিয়েছেন। আপনি দেখবেন যে ছাত্রদের মধ্যে যারা বামপন্থী, এরকম বহু ছাত্র গত আন্দোলনে অভ্যুত্থানে অংশ নিয়েছেন। ফলে এই যে মন্তব্য, এই মন্তব্যগুলিও কিন্তু একটু মানুষকে শঙ্কা ফেলে দিচ্ছে। তৃতীয় যেটি শঙ্কা ফেলছে সেটি হচ্ছে রাস্তায় নানান ধরনের মব এবং নানান ধরনের উৎপাত আতঙ্ক তৈরি হওয়াটা এখনো বন্ধ হয়নি। একে তাকে প্রহার করা, যখন তখন তাকে ধরে নিয়ে প্রহার করে তাকে জেলে ভরতে বাধ্য করার চেষ্টা করা। আইন চলবে আইনের গতিতে, কাউকে যদি জেলখানায় নিতে হয় সেটা পুলিশ নিয়ে যাবে এবং মামলার ভিত্তিতে তদন্ত করে ওয়ারেন্টের ভিত্তিতে নিয়ে যাবে। কাউকে ধরে নিয়ে আপনি থানায় নিয়ে দিয়ে বলবেন একে এখন গ্রেপ্তার করেন, আর পুলিশ তাকে চাপের মুখে গ্রেপ্তার করতে বাধ্য হবে। এই জিনিসগুলি তো আসলে ডেফিনেটলি একটি নির্বাচন আয়োজনের জন্য পরিবেশ তৈরি করছে না। সেই কারণে আমি মনে করি যে রাজনৈতিক দলগুলির মধ্যে এক ধরনের শঙ্কা, এক ধরনের আমি বলবো যে অনাস্থা, এটি রয়েছে। আরেকটি বিষয় হচ্ছে এই সরকারের প্রতি আস্থা প্রকাশ করা আর আনুগত্য প্রকাশ করা এক কথা না। আনুগত্য হচ্ছে আপনি অনুগত, আপনি যে কোনো সিদ্ধান্ত মেনে নেবেন। আর আস্থা হচ্ছে যে আপনি তাদের উপর আস্থা রেখেছেন যে তারা সঠিক সিদ্ধান্ত নেবেন। যদি তারা সঠিক সিদ্ধান্ত না নেন, তখন তো এরকম কথা উঠতেই পারে, কেউ না কেউ বলতেই পারেন যে আমরা এইটা মানি না, অথবা এইটার জন্য আমরা সেখানে যাব, ঘেরাও করবো। আর ঘেরাও করাটা তো বেশ একটা রীতিতে পরিণত হয়েছে। আমরা দেখি যে এই সরকারকে যারা নিয়োগ দিয়েছে তারাও গিয়ে ঘেরাও করে, আবার এই সরকারকে যারা নিয়োগ দেয় নাই তারাও ঘেরাও করার কথা বলে। এই মানে ঘেরাওয়ের প্রায় জায়গায় আমি আরেকটু সকলেই কথা ঘেরাও, বলতে চাই। প্রায় সকলে আমি একটা এই ঘেরাও ঘেরাওটা নিয়েও রাজনীতি, আরেকটু মানে কথা বলতে চাই, ডাক্তার আব্দুল মানে নূর তুষার। একটু নির্বাচন প্রসঙ্গে জিজ্ঞাসা করছিলাম, তো এটা নিয়ে আরেকটু কথা বলে শেষ করি। ব্যারিস্টার ফুয়াদ, আপনার কাছ থেকে একটু জানতে চাই, আপনার দলের প্রধান মুজিবুর রহমান মঞ্জু তিনিও বলছেন এই সরকার নির্বাচন এবং সংস্কার ঠিক মতো করতে পারবে কিনা জনমনের সংশয় দেখা দিয়েছে। আহ প্রশাসনের উপর নিয়ন্ত্রণ নাই, আইন শৃঙ্খলাকে এখনো নিয়ন্ত্রণে আনতে পারে না এই সরকারে, এই বিষয়গুলোকে তিনি উল্লেখ করে এমন মন্তব্য করছেন। সংশয় আপনারাও কেন পাচ্ছেন? সংশয় না হওয়ার তো যথেষ্ট যৌক্তিক কারণ আছে। কারণ হচ্ছে যে 16 বছরের একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থায় তো রাষ্ট্র ভেঙে যায়। রাষ্ট্র ভেঙে গেলে যেটা হয়, কোনো প্রতিষ্ঠান তো আসলে ফাংশন করে না। আমরা কোর্ট কাচারিতে দেখতে পাচ্ছি যে প্রায় এই ফ্রাস্ট্রেশন আসে। আচ্ছা, গণঅভ্যুত্থান হয়েছে, কিছুই তো পরিবর্তন হয়নি। আচ্ছা, গণঅভ্যুত্থান হয়েছে মানে কি দেশের বেশ কোটি মানুষ ফেরেশতা হয়ে গেছে? যে সকল জাজরা ঘুষ খেতেন তারা কি ফেরেশতা হয়ে গেছে? যে সকল আইনজীবীরা বেঞ্চে ক্লার্কে কাছে টাকা পয়সা দিয়ে লেনদেন করতেন তারা কি ফেরেশতা হয়ে গেছে? যেই সকল লয়াররা বাংলাদেশে 2 নম্বরি 9 নম্বরি সব করেছেন তারা কি সেগুলো করছেন না? করছেন। একদল লয়ারের বদলে এখন আরেক দল লয়ার কোর্টে গেছে ব্যাপক মাস্তানি করতেছে। দিবেন না কেন? দিতে হবে, এতদিন তো দেন নাই। এতদিন তো অমুকদেরকে দিয়েছেন, এখন দিবেন না কেন? একটা জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম ডেভেলপ করবার চেষ্টা করছে চিফ জাস্টিস। এটা কেউ বাংলাদেশে একটা বিশাল সংখ্যা আইনজীবী সিম্পলি মেনে নিতে পারছে না। কারণ তদবিরের মাধ্যমে তার চাকর বাকর চেলা চামুন্ডাকে জাজ বানানোর যে ঐতিহাসিক কালচার ছিল আমাদের, সেটা বিঘ্নিত হতে পারে। তাহলে প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ তো সাডেনলি এখন কোন দল আকাঙ্ক্ষা করছে? আকাঙ্ক্ষা বদল হয়েছে, আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, কিন্তু মানুষ তো ফেরেশতা হয়ে যায়নি। আমাদের প্রশাসনের 80% লোক এখনো তো আওয়ামী লীগের আমলের দোসরি পনার সাথে ইনভলভ ছিলেন, রাতের ভোট করে দিয়েছেন। সেই সকল ডিসিএসপিরা তো এখনো আছে। আমাদের আর্ম ফোর্সেসে যারা সিল সপ্পর মেরেছেন 111 থেকে শুরু করে, তারাও তো এখন আছে। এখন একটা রাষ্ট্র তৈরি করবার যে একটা লম্বা প্রসেস, এই প্রসেসটা তো নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে। তাই এই এক্সপেকটেশন সাডেনলি একটা ফ্রাস্ট্রেশনে জনগণের মধ্যে পরিণত হচ্ছে, যে আমরা তো মনে করেছিলাম সব বদলে যাবে। এটা প্রত্যাশার সংকট আছে, রাষ্ট্রকে না বোঝার সংকট আছে, রাষ্ট্র কিভাবে চলে সেই মেশিনারিকে না বোঝার সংকট আছে। তারপরে দেখবেন যে মোটা দাগে এগুলোকে অ্যামেন্ড করবার চেষ্টা চলছে।
এটাকে চ্যালেঞ্জ আকারে এই পার্টির চেয়ারম্যান বলেছেন যে এই চ্যালেঞ্জ গুলো আছে, যদি এটাকে পারসেপশন আকারেও অ্যাড্রেস করা না হয় তাহলে তো সরকারের সাথে জনগণের দূরত্ব বাড়বে, এটা সত্য। জি, ব্যারিস্টার ফুয়াদ, তাহলে কি আপনি যে বলছিলেন যে কোর্টে এখন আগে এক দল ছিল, এখন আর এক দল আসছে, আর এক দলটা কাদের দল, কোন দল? এটা ধরেন সুবিধাবাদী আইনজীবী, কারো রাজনৈতিক ব্যানার আছে, কারো রাজনৈতিক ব্যানার নাই, কেউ হয়তো আগে বেশি ইনকাম করতে পেরেছে আবার পারে নাই। আবার একটা সমস্যা হচ্ছে যে আওয়ামী লীগের আমলে যে সকল জাজরা দালালি করেছে এখনো চাকরিতে আছে, তাদেরকে বাদ দেওয়া হয় নাই, তারাও একটু আপোস করছে, ভয়ের মধ্যে আছে, রাইটলি ডিসাইসিভলি সিদ্ধান্ত দিতে পারছে না, কারণ সে আওয়ামী লীগের সময় অ্যাপয়েন্টি ছিল। এইরকম অনেকগুলো সংকট একসাথে কাজ করছে আর কি, যে এটাকে আপনি দল আকারে দেখতে পারবেন। সার্টেনলি যেই দলের সবচেয়ে বড় তার আইনজীবী তত তত বেশি, যেই দল সাইজে একটু ছোট তার দুজন আইনজীবী হচ্ছে ব্যাপক মাস্তানি করতেছে। তো এটা হইলো যে আমাদের কালচারাল মানে এলিমেন্টের কথা বলছি, যে মনস্তত্ত্বে মাস্তানি করা, হুম। রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করা, আইন না মানা, মাতব্বরি করা, এগুলোর ভিতরে বাংলাদেশে ক্রেডিট নেওয়া হয়, মনে করা হয় যে আমি একটা বিশাল কিছু হনুমনু হয়ে গেছি আর কি। এইটাই হচ্ছে মধ্যযুগীয় মানসিকতা আর কি, রাষ্ট্র নাগরিকত্ব তৈরি না হওয়ার যে সংকট আর কি। তো সেইখান মানে থেকে মনস্তত্ত্বের মাস্তানি বা মাস্তানির মনস্তত্ত্বের কথা আপনি বলছেন। ব্যারিস্টার ফুয়াদ, আপনাকে ধন্যবাদ। মানে সংশয়ের জায়গাটা তাহলে আছে। আমি আমি ডাক্তার তুষার, আপনার কাছ থেকে একটু, এটা বিএনপি যে বলছে ঝাঁকি দিয়ে সিন্দাবাদের বুড়োকে নামাতে হবে কিনা, বা যমুনা অভিমুখে লং মার্চ করতে বাধ্য করবেন না, এইগুলোকে আপনি আসলে কতটা গুরুত্বের সঙ্গে দেখেন? এটা কি শুধুমাত্র কথার কথা বা রাজনৈতিক বক্তব্য বলে যে একটা কথা আমরা জানি সেরকম প্রসঙ্গ? কারণ বিএনপি তো কদিন আগে বলেছিলেন রোড ম্যাপ চেয়ে প্রধান উপদেষ্টার কাছে সময় নিয়ে তারা দেখা করলেন, এবং রোড ম্যাপ ওই কোনো তারা যেভাবে চাচ্ছিলেন সেটা না পেয়ে তারা সুনির্দিষ্টভাবে বললেন যে আমরা অসন্তুষ্ট। তারপরে বললেন এর আগে কথা ছিল যে রোড ম্যাপ না পেলে আন্দোলন, প্রয়োজনে আন্দোলন, রাস্তায় আন্দোলন, সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকা, এরকম অনেক কথা শুনেছিলাম। পরে বললেন আন্দোলন করার প্রয়োজন নেই এই সরকারের বিরুদ্ধে, এখন আবার বলছেন আন্দোলন। তারপরে কি আবার এরকম বলবেন আন্দোলনের প্রয়োজন নেই? মানে বিএনপির কথাটা সিরিয়াসলি নিচ্ছেন কিনা? রাজনৈতিক দলের কথা তো সিরিয়াসলি নিতে হবে। যদি আমরা রাজনৈতিক দলের কথাকে সিরিয়াসলি না নিই, তাহলে তো বুঝতে হবে সেই রাজনৈতিক দল আসলে ঠিক রাজনৈতিক দল না। রাজনৈতিক দলের যে কোনো কথাই সিরিয়াসলি নেওয়া উচিত, কারণ তাদের উদ্দেশ্য হচ্ছে রাষ্ট্র পরিচালনা করা, দেশ পরিচালনা করা। তো যারা দেশ পরিচালনা করতে চান তাদের কথাবার্তাকে আমাদের সিরিয়াসলি নিতে হবে, এবং তারপরে যদি তাদের কথাবার্তায় কোনো হাস্যকর কিছু থাকে বা কোনো অনাস্থা আসতে পারে এমন কিছু থাকে, তাহলে তারা রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। আমরা তো সব কথাই সিরিয়াসলি নেব। আমার কাছে মনে হয় বিএনপি, আমি শুরুতে যেটা বলেছি, তারা তাদের নেতাকর্মীদেরকে উজ্জীবিত রাখতে চাচ্ছে এবং সরকারকেও চাপের মধ্যে রাখতে চাচ্ছে যাতে নির্বাচনটা হয়। কেননা নির্বাচন যত দেরি হবে ততই কিন্তু আসলে এই নির্বাচন আয়োজন করা কঠিন হয়ে পড়বে। কেননা ক্ষমতার ভাগবাটোয়ারের দিকে সকলেই মনোযোগী হয়েছেন। প্রয়াত যে একটি কথা বলেছেন, এই কথা তো সত্য, যে বাংলাদেশের মানুষ কি সবাই ফেরেশতা হয়ে গিয়েছেন। এই কথা যেমন ঠিক, তেমনি যারা এই গণ অভ্যুত্থানে অংশ নিয়েছেন সব কি ফেরেশতারা অংশ নিয়েছেন? এই যে লক্ষ লক্ষ মানুষ বাংলাদেশের, এরা শুধু ফেরেশতা, আর বাকি যারা চাকরি বাকরি করেছে বা আহ, সেনাবাহিনীতে ছিল, কি অন্য গত 16 বছর চাকরি করেছে, তারাই শুধু ফেরেশতা না, তারাই নানান অপরাধ করেছে? ব্যাপারটা তো সেই রকম না। নিশ্চয়ই তাহলে যারা আন্দোলন করেছে, অভ্যুত্থান ঘটিয়েছে, সেখানেও প্রচুর এরকম লোক আছেন যারা সুবিধার জন্য আন্দোলনে গিয়েছিলেন, সেখানেও নিশ্চয়ই সবাই ফেরেশতা না। তাহলে বাংলাদেশে তো নয়ই বটে, সারা পৃথিবীতেই কোনো দেশেই অধিকাংশ লোক ফেরেশতা না। ফেরেশতা কেউই না। তারপরে যদি আপনি ধরে নেন যে ন্যায় নীতি মেনে চলে, এরকম লোক আহ, যত বেশি মানবে এমন লোক তত কমবে। আপনি যত বেশি ন্যায় নীতি পরায়ণ তত আপনি কম। এটা সারা পৃথিবী। এখন আসেন আমরা আরেকটি বিষয় বিবেচনা করি। আমরা কিন্তু এই যে অভ্যুত্থানের পরে স্বাস্থ্য উপদেষ্টার দপ্তরে যোগ দেওয়া লোককে দুর্নীতির অভিযোগ দেখেছি এবং অপসারিত হতে দেখেছি। আমরা কিন্তু শিক্ষা উপদেষ্টার দপ্তরে একজনকে শুনতে পাচ্ছি তিনি নাকি উচ্চশিক্ষাও করেন নাই, এমন একজন ব্যক্তি শিক্ষা উপদেষ্টার দপ্তরে বসে পাঠ্যপুস্তকের বিষয়গুলি নিয়ন্ত্রণ করেছেন। এরকম একটা অভিযোগ আমি ফেসবুকে শুনেছি। আমি জানি না আসলে পুরোটা, কিন্তু যেটা আমি শুনেছি, আমি দেখেছি, সেটা বিশ্বাস করি তো এখন আমরা সবাই সোশ্যাল মিডিয়াতে। তো আহ তাহলে এটা কেন হবে? শিক্ষা উপদেষ্টার দপ্তরে এমন একজন কলকাঠি নাড়লেন বেশ কিছুদিন ধরে, যিনি নাকি উচ্চশিক্ষাও করেন না। তো ইনি কি ফেরেশতা? কিংবা ধরেন এই যে প্রচুর আহ, অভিযোগ উঠছে বিভিন্ন জায়গাতে তদবিরের। তদবির কি কোনো ফেরেশতার কাজ? যেখানে আন্দোলন হয়েছিল কোটা বিরুদ্ধে মেধা, সেখানে মেধা বাদ দিয়ে পছন্দের লোকের জন্য তদবির করা, এটাও কি কোনো ফেরেশতার কাজ? আরেকটি বিষয় হচ্ছে 16 বছর একটি সরকার ক্ষমতায় ছিল।
এই 16 বছরে তাহলে যারা এই চাকরি বাকরি করেছেন, তারা কি কেউ চাকরি বাকরি ছাড়া থাকলে ভালো হতো? এই 16 বছর মনে করেন কেউ সরকারি চাকরি করতো না, কেউ মনে করেন সেনাবাহিনীতে যোগ দিত না, কেউ পুলিশে যেত না, কেউ কোনো কাজ করতো না, তাহলে কি আসলে এটা ঠিক কাজ হতো? বা এটা কি আসলে সম্ভব সাধারণ মানুষের পক্ষে এটা করা? ফলে এই যে ঢালাও ভাবে যারাই অতীতে চাকরি বাকরি করেছে তাদের সবাইকে দোষর ঘোষণা করা, এটাও কিন্তু খুব যৌক্তিক বিষয় না। আর ধরে নেন এখন সবাইকে অপসারণ করে দেওয়া হবে, মানে কাউকে রাখা হবে না, তাহলে একজন সচিব তৈরি করতে কত বছর লাগে? একজন জেনারেল তৈরি করতে কত বছর লাগে? একজন ডিসিএসপি কিংবা আরো উচ্চতর পর্যায়ের পুলিশের কর্মকর্তা তৈরি করতে কত বছর লাগে? তাহলে কি এখন এরকম হবে যে গতকাল যোগ দিবে এবং নির্বাচনের আগেই তারা ডিসিএসপি জেনারেল সব হয়ে যাবে? ব্যাপারটা কি এরকম? তাহলে কি একটা নিরপেক্ষ প্রশাসন কিংবা সেটা হাসিল করা সম্ভব হবে? প্রশাসনের নিরপেক্ষতা কখনোই ব্যক্তিগত মতামত দিয়ে নির্ধারিত হয় না। সরকারের আচরণ এবং সরকারের সদিচ্ছার উপরে প্রশাসন নিরপেক্ষ থাকবে কি থাকবে না হুম। সেটা নির্ভর করে। এই যদি কোনো সরকারের সরকার, সরকারের সদিচ্ছা নিয়েও একটু কথা বলবো। সরকারের আসলে কতটা ম্যান্ডেট আছে সেটা নিয়েও কথা হচ্ছে। আমি লতিফুর সালাউদ্দিন রহমান আহমেদ সাহেবের বলছে কথা আপনাকে একমাত্র। মনে করে দিতে চাই, লতিফুর রহমান সাহেবের কথা। লতিফুর রহমান সাহেব তত্ত্বাবধায়ক সরকারে আসলেন এবং এসেই কিন্তু ওনার হোমওয়ার্ক করা ছিল, উনি প্রচুর ট্রান্সফার পোস্টিং আলাদা আলাদা জায়গায় করে কিন্তু একটা আপাত নিরপেক্ষ একটা নির্বাচনের একটা প্রসেস তৈরি করার চেষ্টা করেছিলেন। হাবিবুর রহমান সাহেব সেটা করেছিলেন। যদি 90 দিনের মধ্যে লোকজনকে ট্রান্সফার পোস্টিং করে আগের সরকারের কোনো লোককে চাকরিচ্যুত না করেও একটা গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা যায়, সেইখানে প্রচুর লোককে চাকরিচ্যুত করে, ওএসডি করে, এমনকি পুরনো লোকদেরকে ফিরিয়ে এনে তাদেরকে নানান ধরনের বেতন ভাতা দিয়ে পরিশোধ করে এই সরকার যেটা করেছেন, তাহলে কেন আহ নির্বাচনের বিষয়ে আমাদের এত ডিলি ডালিং এর কোনো জায়গা নাই কিন্তু, এবং দোসররা আছে এখনো সেই জন্য নির্বাচন করা যাবে না, এটা কোনো যৌক্তিক বিষয় না। যে কোনো দোসর যদি নির্বাচনের সময় দোসরগিরি করে, এটা তো চোখের সামনে দেখা যাবে, অপসারিত হবে, ওএসডি হবে, ওই জায়গায় নির্বাচন স্থগিত হবে, আবার নির্বাচন হবে। কিন্তু নির্বাচন সেই জন্য যদি পেছাতে হয় তাহলে কিন্তু, বা নির্বাচন নিয়ে অনাস্থা মানে তৈরি এখন হয়। আর দোসরগিরি কার করবে? মানে দোসর তো মানে বলা হয় আওয়ামী লীগের দোসর, তা আওয়ামী ধরেন লীগই তো এখন অতীতে করেছে, তার অতীতে কার্যকলাপ করেছে, নিষিদ্ধ বা সামনে আপনি নির্বাচনে মনে নিষিদ্ধ। করেন অতীতে করেছে, অতীতে দুই ধরনের দোষর আছে, একদল হচ্ছে সরাসরি রাজনৈতিক ভাবে পক্ষপাত করেছে, আরেক দল হচ্ছে সরকারের নির্দেশ তামিল করতে বাধ্য হয়েছে। কারণ আপনি কি চাকরি হারাবেন? যে ছেলেটা নতুন চাকরিতে যোগ দিয়েছে, একেবারে জুনিয়র অফিসার, তার পক্ষে কি কোনো নির্দেশ আদেশ অমান্য করার কোনো ক্ষমতা বা কোনো কিছু থাকে? আসলে থাকেই না। তো ওইরকম যারা করতে বাধ্য হয়েছে, আপনি কি সকলকে বাদ দিয়ে দিলে কালকে কি আসলে রাষ্ট্র মেরামত করা হবে আসলে, নাকি রাষ্ট্র আরো দুর্বল হয়ে পড়বে? আপনি যদি এতদিন ধরে রাষ্ট্র যাদের পেছনে পয়সা খরচ করেছে, ট্রেনিং দিয়েছে, নানান ভাবে তাদের অভিজ্ঞতার ভেতর দিয়ে তারা বিভিন্ন পদে গিয়েছেন, সকলকে বাদ দিয়ে কি আপনি আসলে রাষ্ট্র সংস্কার করে একটি খুবই আহ, চমৎকার একটি নির্বাচনের পরিবেশ আয়োজন করতে পারবেন? উল্টো আরো নির্বাচন করতে পারবেন না, কারণ নতুন যারা আসবে তাদের নির্বাচন করার কোনো অভিজ্ঞতাই নাই। জি, নানামুখী সংকট। আমি একটু নির্বাচনের জায়গা থেকে সেটার সাথে যদি ব্যারিস্টার ফুয়াদকে যুক্ত করতে চান বলবেন। আরেকটা কথা সালাউদ্দিন আহমেদের, সেটাও খুব গুরুত্বপূর্ণ, সেটা নিয়েও আমি একটু আসতে চাই। আজকেই তিনি বলছেন একজন বিদেশি নাগরিককে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করেছেন, আক্কেল জ্ঞান নাই। এদেশের সেনাবাহিনী নিরাপত্তা সংক্রান্ত রিপোর্ট তার কাছে প্রদান করবে কিভাবে ভাবলেন? তিনি মানবিক করিডোর নামে বাংলাদেশকে যুদ্ধক্ষেত্র পরিণত করতে চান, বাংলাদেশের নাগরিক বা রাজনৈতিক দলগুলোর সাথে কোনো আলোচনা না করে। এরকম একটা অভিযোগ বা বক্তব্য সালাউদ্দিন আহমেদ রাখছেন। ব্যারিস্টার ফুয়াদ, আপনি এটিকে কিভাবে দেখছেন? নিরাপত্তা উপদেষ্টাকে সরাসরি ইঙ্গিত করেই বলছেন তিনি। প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশে কি এই প্রথমবার রাষ্ট্রীয় দায়িত্বে কোনো দ্বৈত নাগরিক আসলেন? ব্যাপারটা কি এরকম? হাসিনার আমলে কি ছিল না? তারেক আহমদ সিদ্দিকী যে সাবেক নিরাপত্তা উপদেষ্টা হাসিনার, সে কোন দেশে আছেন, কোন ক্যাপাসিটিতে আছেন? তার তো একাধিক দেশের নাগরিকত্ব চেক করবার, পালানোর, সেই ফিজি পর্যন্ত, তারপরে হচ্ছে যে ট্যাক্স হেভেন বলে যে সকল দেশ পরিচিত, সেই সকল দেশের নাগরিকত্ব পাওয়ার আবেদন চেষ্টা করেও তো তিনি ব্যর্থ হয়েছেন। এখন তো উনি লম্বা সময় ধরে উনি ইংল্যান্ডে আছেন এবং ছিলেন। ওনার উপদেষ্টা ছিলেন আপনার গাওহর রিজভী, কোন দেশের নাগরিক? ডক্টর মশিউর রহমান কোন দেশের নাগরিক? সাইফুজ্জামান জাভেদ কোন দেশের নাগরিক? গোলাপ আমেরিকান নাগরিক, তার ব্যাপারে তো প্রতিবেদন আসছে। শেখ হাসিনার পুরো পরিবার, শেখ রেহানার পরিবার, এরা কোন দেশের নাগরিক? তাহলে প্রশ্ন হচ্ছে যে আপনার দ্বৈত নাগরিকত্বের প্রশ্ন, এবং দ্বৈত নাগরিকত্ব থাকলে আপনার নিরাপত্তা সংকট তৈরি হয়, এটা কি মাত্র এই মাসে এসে আমাদের দেশের মানুষ বুঝলো? বাস্তবতা কি আসলে তাই? যদি দ্বিতীয়, আগে থেকে বুঝে আসে তাহলে তো সেটাই পরিবর্তন হওয়া দরকার, তাই না? যে যেমন দ্বৈত নাগরিকতা থাকার কারণে তারা সুফল পাচ্ছে, অন্য জায়গায় চলে যাওয়া সহজ হচ্ছে, তাদেরকে ধরা যাচ্ছে না, এরকম বিষয়টা থেকে যাচ্ছে। তাহলে সেই বিষয়টা মাথায় রেখে কি এই সরকার কাজ করবেন? তারা ছাড়াও তো চিন্তা করেন আপনি,
এস আলম যখন অথবা সামিট গ্রুপের লোকজন যখন টাকা পয়সা লুটপাট করলো শত শত বিলিয়ন ডলার, তারা তো দ্বৈত নাগরিক ছিলেন না, তারা তো এই আমার আপনার সবুজ পাসপোর্ট দিয়েই করেছেন। এই যে লক্ষ লক্ষ মানুষ আওয়ামী লীগের যারা দুবাই পালিয়েছে, ভারতে পালিয়েছে, মালয়েশিয়াতে সেকেন্ড হোম করেছে, তারা তো দ্বৈত নাগরিক না, তারা তো সবুজ পাসপোর্ট দিয়েই করেছেন। এখন প্রশ্ন হচ্ছে যে পাসপোর্টের রং দিয়ে কি আপনি দুর্নীতি দমন করতে পারবেন কিনা, রাষ্ট্রকে নিরাপদ রাখতে পারবেন কিনা? আপনার নিজের দেশের নাগরিক কি তথ্য পাচার করতে পারবে না, তথ্য গোপন করতে পারবে না, এদিক সেদিকে এগুলো যেটা দরকার সেগুলো করতে পারবে না? করেছে তো। আপনার দেশের গুম খুন মিস্টার আয়না ফুয়াদ, ঘর। আমি একটু আর্গুমেন্টের খাতিরে যদি আপনার কাছে একটু জিজ্ঞাসা করি, যে নিজের দেশের মানুষ পারবে, কিন্তু আর এক দেশের নাগরিক হলে সে আরো একটু কনফিডেন্টলি পারবে, এবং তার একটা শপথেরও, যেমন ধরেন যারা মার্কিন নাগরিকত্ব নিয়েছেন, শপথ নিয়েছেন, তাদের শপথ থাকে যদি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয় তাহলে তারা মার্কিনী স্বার্থকে প্রোটেক্ট করবেন। তো তার তো শপথের জোরেই তিনি এই কাজটা করতে পারেন, যারা মার্কিন নাগরিক আছেন। দ্বৈত নাগরিক হলে তো সুবিধা আরেক ডিগ্রি বেশি। না, আমি সেটা মনে করি না। আমি মনে করছি যে আপনার বাংলাদেশি যারা দায়িত্ব নিয়েছেন, তারা তো আসলে জন্মসূত্রে সবাই বাংলাদেশি নাগরিক। তারা তো কেউ এক্সক্লুসিভলি আরেকটা দেশের নাগরিক না। তারা সবাই বাংলাদেশি নাগরিক। বাংলাদেশি নাগরিক হওয়ার কারণে তিনি যে দায়িত্বটা নিয়েছেন, তিনিও কিন্তু একটা শপথ নিয়েছেন, বাংলাদেশের সংবিধান, স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থকে অক্ষুণ্ণ রাখবেন, জনগণের প্রতি তার যে দায় দরদ এগুলো উনি মেনটেন করবেন, এই মর্মে উনি একটা শপথ নিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে, শপথ তো বাংলাদেশের এমপি মন্ত্রীরা গত 53 বছর ধরে বহুবার নিয়েছেন। বহুবার নিয়ে নিয়েই তো আমার দেশটাকে তারা বিভিন্ন দেশে বিক্রি করে দিয়েছেন। শপথ কি হাসিনা নেয় নাই যে দেশের গণতন্ত্র অক্ষুণ্ণ রাখবে, দেশের মানবাধিকার অক্ষুণ্ণ রাখবে? গুম খুন এগুলো করার তো শপথ নেন নাই, করেছেন হুম। তো। বাংলাদেশের সংবিধান সমুন্নত রাখবার শপথ নিয়েই তো বাংলাদেশে রাতে ভোট হয়েছে, তারপরে একদলীয় নির্বাচন হয়েছে, ডামি নির্বাচন হয়েছে। কোন অন্যায়টা সবুজ পাসপোর্টধারীরা করে নাই বাংলাদেশে? এখন প্রশ্ন হচ্ছে যে আমরা যেই দুনিয়াতে বাস করি, যেমন ধরেন আমি কমনওয়েলথ সিটিজেন, আমি ইংল্যান্ডে ছিলাম, আমরা সবুজ পাসপোর্ট দিয়েই তো ইংল্যান্ডে ভোট দিয়েছি। কমনওয়েলথ সিটিজেনরা ইংল্যান্ডে ভোট দিতে পারে, ওখানকার জাতীয় নির্বাচনে ভোট দেওয়া যায়, স্থানীয় নির্বাচনে ভোট দেওয়া যায়, এবং ওখানে আপনি নির্বাচন নিজেও করতে পারবেন। আপনি চাইলে যদি লোকাল ইলেকশন করতে পারেন, সম্ভবত শুধু প্রাইম মিনিস্টার হইতে পারবেন না, এছাড়া বাকি আপনি বাংলাদেশের কমনওয়েলথ সিটিজেন হিসেবে সবকিছু পারবেন। এখন এই আপনি আসলে এটা দিয়ে কি অর্জন করতে চান? এই যে দ্বৈত নাগরিকত্বের একটা রেস্ট্রিকশন দিয়েছেন, এটা দিয়ে আপনি অর্জন করতে চান আমার দেশের স্বার্থ যেন ক্ষুণ্ণ না হয়। এখন প্রশ্ন হচ্ছে, এই কাগজের টুকরা দিয়ে কি আপনি আসলে দেশের স্বার্থ রক্ষা করতে পারবেন? বাংলাদেশের এই যে পুরো স্টেট মেশিনারি, টোটাল আওয়ামী মেশিনারি যে গত 16 বছর দেশটাকে অন্য জায়গায় বর্গা দিয়েছে, এই বর্গা দেওয়াটার জন্য কি লাল পাসপোর্ট লেগেছে? আপনার দেশের মতো সবুজ পাসপোর্ট লেগেছে? গ্রিন মানে পাসপোর্ট লেগেছে? লাগে নাই তো। এটা পাসপোর্ট সংশ্লিষ্ট না, এটা হচ্ছে কেনা বেচার সমস্যা। আপনি হলিউডে প্রচুর মুভি হয়েছে, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের সময় দেখবেন যারা স্পাইং করেছে। কোল্ড ওয়ারের সময় আমরা দেখেছি প্রচুর আমেরিকান সিটিজেন, আমেরিকান নাগরিক, হোয়াইট পিপল কে আপনার এসপিওনেজের দায়ে গ্রেফতার করা হয়েছে। অ্যাম্বাসেডার পর্যন্ত গ্রেফতার হয়েছেন, ব্রিটিশ অ্যাম্বাসেডার, আমেরিকান অ্যাম্বাসেডারকে পর্যন্ত গ্রেফতার করা হয়েছে। অতএব মাথায় রাখতে হবে যে জাতীয় নিরাপত্তাটা আপনি পাসপোর্টের রং দিয়ে মেনটেন করতে পারবেন না। এটার জন্য আপনার দরকার স্মার্ট সার্ভেলেন্স দরকার, কাউন্টার ইন্টেলিজেন্স দরকার, দেশপ্রেমিক ইন্টেলিজেন্স দরকার। না হলে আপনার দেশের সেনাবাহিনীর তো আপনাকে বিক্রি করে দিবে। মইনিউ আহমদ 17-18টা ঘোড়ার বিনিময়ে বাংলাদেশকে দিল্লির কাছে বর্গা দিয়ে আসে নাই। জেনারেল এই যে সকল জেনারেল মাসুদ আহমেদ চৌধুরী, জি। এরা কি বাংলাদেশকে ভারতের কাছে বর্গা এটি দেয় নাই? স্পষ্ট ব্যারিস্টার ফুয়াদ, আপনার কথা থেকে আমি এটি স্পষ্ট যে দেশের সবুজ পাসপোর্ট ধারীরাও কি সেটি করতে পারে না? করতে পারে, কিন্তু আমি যেটি বলছিলাম যে বিদেশি নাগরিক যদি তিনি হয়ে থাকেন তাহলে তার সেখানে অ্যাক্সেস বেশি থাকে। তার বিদেশের বা অন্য যেই দেশের নাগরিক সেই দেশের দ্বারা অর্পিত কিছু দায়িত্ব থাকে। একটু আমি ডাক্তার আব্দুল নূর তুষার আপনার কাছ থেকে শুনেছি, ব্যারিস্টার ফুয়াদ আমি এই প্রসঙ্গতে আপনার কাছে আরেকটু আসতে চাইবো। জি, ডাক্তার আব্দুল নূর তুষার, আপনার আসলে সালাউদ্দিন আহমেদ যেটি বলছেন যে বিদেশি নাগরিককে কেন আমাদের সেনাবাহিনী রিপোর্ট করবে জাতীয় নিরাপত্তা বা নিরাপত্তা সম্পর্কিত বিষয়টি, আপনারা ভাবলেন কি করে? আপনাদের কি আক্কেল জ্ঞান নাই? মনে হয় আপনার যে আক্কেল জ্ঞানের কোনো সমস্যা আছে এরকম কাজ করাতে? না, আমি ওইভাবে বলি না, কারণ সালাউদ্দিন ভাই দীর্ঘদিনের ভেটারেন রাজনীতিবিদ। তিনি তার এটাও ধরেন একটা খারাপ কাজ যে উনি ওনার আত্মীয়, প্রথম হচ্ছে এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। উনি তো ওনার আত্মীয়দেরকে খুব পছন্দ করতেন। উনি প্রচুর আত্মীয় স্বজনকে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়েছেন। তো ওয়াসার মধ্যে ওনার আহ, ছোট বোনের নাকি কি ধরনের শ্বশুর বাড়ির আত্মীয়, সেরকম একজনকে নিয়োগ দিয়েছিলেন। এরকম বিভিন্ন জায়গাতে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে নিয়োগ দিয়েছিলেন।
আমাদের কয়েকজন এমপি ছিলেন, একজন ডাক্তার এমপি ছিলেন, তার মেয়ে শ্বশুরের আত্মীয়, এরকম নানান আত্মীয় স্বজন দিয়ে দেশ শাসন হয়েছে। এটা কি ভালো কথা? এটা তো নিশ্চয়ই ভালো কথা না। তার মানে যদি এটা খারাপ কথা হয়ে থাকে তাহলে এটাও একই রকম একটা কাজ। দ্বিতীয় হচ্ছে, সামিটের কিন্তু বিদেশি নাগরিকত্ব, উনি সিঙ্গাপুরের নাগরিকত্ব নিয়ে সেখানে কোম্পানি বানিয়ে সেইখানকার প্রথম আহ সারির ধনীতে পরিণত হয়েছে। এবং এসালনের কিন্তু সিঙ্গাপুরে বাড়ি ঘর আছে, বিভিন্ন জায়গাতে, মালয়েশিয়াতে বাড়ি ঘর আছে। ক্যানেলি লজিস্টিক্স নামে একটি কোম্পানি বানিয়ে তিনি বিভিন্ন জায়গাতে, শ্যাডো কোম্পানি, অফশোর কোম্পানি, এগুলা বানিয়ে টাকা পয়সা দিয়ে বিভিন্ন জায়গাতে তিনি ঘরবাড়ি কিনেছেন, সম্পত্তি কিনেছেন। এগুলো কিন্তু রিপোর্ট হয়েছে আওয়ামী লীগ সরকার থাকার সময় কোনো বিচার হয়। তো সেগুলো তো নিশ্চয়ই খারাপ কাজ ছিল। এবং এই যে বৈদেশিক নাগরিক হলে যেটা হয়, বাংলাদেশের টাকা নিয়ে সিঙ্গাপুরে গিয়ে সিঙ্গাপুরের প্রধান ধনীতে পরিণত হওয়া যায়। করোনার সময় সিঙ্গাপুরের অত্যন্ত বড় অবদান রাখার জন্য পুরস্কারও পাওয়া যায়। করোনার সময় সামিট কিন্তু আমাদের এখানে কি অবদান রেখেছে আমরা জানি না। এখন আমি এই কথাগুলো এই জন্য বলছি যে শেখ হাসিনার, আমি একটু এখানে আরেকটু বুঝতে চাই আপনার কাছ থেকে যে ধরেন ব্যবসায়ীদের বিদেশি নাগরিকত্ব থাকতে পারে বা সাধারণ XYZ এর বিদেশি নাগরিকত্ব না, থাকতে পারে, বিদেশি কিন্তু নাগরিকত্ব যে কারো থাকতে পারে, থাকতে পারে বিভিন্ন কারণে মানে থাকতে আমার পারে। প্রশ্নটা এখানে যেটা আসলে আইন অ্যাবসলিউটলি। আছে বা নিয়ম নীতির যে বিষয়টা বলা হচ্ছে যে বিদেশি নাগরিক কি করে হয়ে যান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বা সরকারের গুরুত্বপূর্ণ অবস্থায়। এইখানে আমার কাছে যেটা ভ্যালিড প্রশ্ন মনে হয় সেটি হচ্ছে যে সকল দপ্তরে বা সকল জায়গাতে বিদেশি নাগরিক নিয়োগ করাটা আসলে বুদ্ধিমানের কাজ নয়। কেন? কারণ কিছু জায়গা আছে সেন্সিটিভ। যেমন ধরেন, আপনি ধর্ম মন্ত্রণালয়ে একজন ভারতীয়কে নিয়োগ দিলেন মনে করেন, কিংবা ধর্ম মন্ত্রণালয়ে একজন এমন কাউকে নিয়োগ দিলেন, উনি মুসলিম হতে পারেন বা অন্য যে কোনো ধর্মের হতে পারেন, ধর্ম মন্ত্রণালয়ে নিয়োগ পেলেন। আমরা কি এটা খুব একটা ভালো কিছু মনে করবো? করবো না। এটা খুব সেন্সিটিভ একটা মন্ত্রণালয়, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ যেহেতু মুসলিম। তো দেখেন, যদিও ওই মন্ত্রণালয়টার টাকা পয়সা কম কিংবা ক্ষমতা কম, কিন্তু এই মন্ত্রণালয়ের অনেক গুরুত্ব আছে, ধর্ম মন্ত্রণালয়। সেরকম পররাষ্ট্র মন্ত্রণালয়, সেখানে কি একজন দ্বৈত নাগরিককে আমাদের নিয়োগ দেওয়া উচিত? উচিত না, এটা একটা সেন্সিটিভ মন্ত্রণালয়। অর্থ মন্ত্রণালয়, সেখানে কি দ্বৈত নাগরিক নিয়োগ দেওয়া উচিত? উচিত না। ওরকম প্রতিরক্ষা মন্ত্রণালয়, যেখানে প্রতিরক্ষা মন্ত্রী নিজে প্রধানমন্ত্রী। আমার ধারণা যে এখনো প্রতিরক্ষার যে পোর্টফোলিওটা, সেটা আগের নিয়ম অনুযায়ী প্রধান উপদেষ্টার কাছে আছে নির্ধার। তো সেইখানে আমার কাছে মনে হয় যে এটা একটু চিন্তা ভাবনা করে করা উচিত, এই কারণে যে কাজটা ভালো না মন্দ তার চাইতে বলো একটা বড় ব্যাপার হচ্ছে পারসেপশন। মানুষের পারসেপশনের মধ্যে এই বিষয়টা এইভাবে কাজ করে যে নিরাপত্তা, পররাষ্ট্র, অর্থ, ধর্ম, এই বিষয়গুলি আসলে খুবই অনেক দিন ধরে আমরা চিনি, আমাদের দেশেই থাকে, বাড়িঘর আমাদের এখানে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ছেলে মেয়ে বাংলাদেশে পড়াশোনা করে বা বাংলাদেশেই তাদের খুঁটি আছে। এমন লোকজন থাকলে আমরা একটু বেশি আস্থা অনুভব করি। যদি এমন লোক থাকে যিনি যে কোনো সময় প্লেনে চড়ে তার নিজের দেশে ফেরত চলে যেতে পারেন, তাহলে আমাদের মধ্যে এক ধরনের একটা শঙ্কা কাজ করে, এক ধরনের পারসেপশন আমাদের হয় এরকম যে তাকে তো আমরা বিপদের সময় কাছে পাবো না, বা কোন একটা জটিলতা তৈরি করে যদি চলে যান, তাহলে তো আমরা তাদেরকে কোনো জবাবদিহি তাদের কাছ থেকে চাইতে পারবো না। এরকম একটা পারসেপশন কিন্তু আসলে কাজ করে। আমার কাছে মনে হচ্ছে যে এটা আক্কেলের বিষয় না, এটা পলিটিক্যাল এক ধরনের ইনকারেক্টনেস, পলিটিক্যাল মানে ভুল। জি, নিশ্চয়ই আপনি এটাকে বিদেশি পলিটিক্যাল নাগরিক, ভুল মনে করছেন। বিদেশি নাগরিক হ্যাঁ, হিসেবে বিদেশি নাগরিক হিসেবে অনেকেই হয়তো যোগ্য থাকতে পারে, কিন্তু এই কথাও কি ঠিক যে আমরা মেনে নিব যে বাংলাদেশে উপদেষ্টা হওয়ার মতো কোনো ব্যক্তি জীবিত নাই, বাংলাদেশে এই পদটা নেওয়ার মতো, বা আরো কিছু গুরুত্বপূর্ণ পদ যেগুলি বিদেশি নাগরিকদের হাতে আছে, এমনকি কিছু কমিশনের চেয়ারম্যান যারা বিদেশি নাগরিক, এই চেয়ারম্যান হওয়ার মতো আর এই 16 কোটি মানুষের দেশে কোনো উপযুক্ত লোক নাই? সকলকে উড়িয়ে আনতে হলো, মানে যে দেশে কিনা মানে কোনো ফেরেশতা নাই, সেই জি, দেশে কোনো জি। উপযুক্ত আপনি লোকও নাই। বলছেন এটা একটা রাজনৈতিক ভুল বটে, এটি আপনি আপনার বক্তব্য স্পষ্ট। আমি ব্যারিস্টার ফুয়াদ আপনার কাছ থেকেও একটু জানতে চাই যে তাহলে বলছিলাম যে আরেকটু শুনবো আপনার কাছে যে সালাউদ্দিন আহমেদ যেটি বলছেন যে এদেশের সেনাবাহিনী নিরাপত্তা সংক্রান্ত রিপোর্ট তার কাছে অর্থাৎ জাতীয় নিরাপত্তা উপদেষ্টার কাছে দেবেন, এটি ভাবলেন কিভাবে? তাহলে কি এখানে সমন্বয়টা হচ্ছে না, মানে আমাদের সেনাবাহিনীর সাথে যে সমন্বয় করে কাজ করবার কথা সেটির কি ঘাটতি থেকে যাচ্ছে? একটা খবর দেখছিলাম, যদিও ভারতীয় গণমাধ্যমের খবর, এই জন্য যদিও শব্দটা বললাম, যে টপ বাংলাদেশ আর্মি অফিসার্স হ্যাড ব্রিফড বিএনপি লিডার্স, মানে বিএনপি লিডারদেরকে 3 দিন ধরে ব্রিফ করছেন যে মানবিক করিডোর এই প্রসঙ্গে, এটার যে ঝামেলাগুলো আছে বা বিপদগুলো ঝুঁকিগুলো আছে সে প্রসঙ্গে ব্রিফ কি অন্যদিকে হচ্ছে যেখানে হবার কথা সেখানে সরকারের যৌক্তিকভাবে না হয়ে? দেখেন, এই পুরো দ্বৈত নাগরিকের প্রসঙ্গ, যেটা প্রধান জাতীয় মানে উপদেষ্টাকে
নিরাপত্তা উপদেষ্টাকে ঘিরে যেটা তৈরি হয়েছে, ইটস এন ইন্ডিয়ান ন্যারেটিভ। আমার এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। ইন প্রিন্সিপাল দেখেন, আমি নাগরিকত্বের প্রশ্নে ফ্লেক্সিবল। আমি সারা দুনিয়াতে ঘুরে মনে হয়েছে এটা সিম্পলি ট্রাভেল ডকুমেন্ট। যিনি চুরি করতে চাইবেন তিনি এই সবুজ কাগজ দিয়েও চুরি করতে পারবেন, আর যিনি চাইবেন না তিনি দুইটা তিনটা পাসপোর্ট হোল্ড করেও দেশ ছেড়ে যাবেন না। পিয়াস করিমের কথা আমাদের অনেকের মনে থাকার কথা, আমেরিকান সিটিজেন ছিলেন, মৃত্যু পর্যন্ত তো আপনার গণতন্ত্রের জন্য কথা বলে গেছেন, এই দেশের জন্য কাজ করেছেন, মাটির জন্য কাজ করেছেন। জাফরুল্লাহ চৌধুরী পাসপোর্ট ছিঁড়ে এই দেশে চলে আসে নাই যুদ্ধের সময়? চলে আসছে তো। অতএব প্রশ্ন হচ্ছে যে একটা দেশের মানুষের জন্য কে দরদ দিয়ে কাজ করবে, সেটা আপনি কাজ দিয়ে অ্যাসেস করবেন। আপনি কাগজের টুকরা দিয়ে, একটা ট্রাভেল ডকুমেন্ট দিয়ে এটা অ্যাসেস করতে পারবেন না। প্লাস হচ্ছে দেখেন, আমরা একটা গরিব দেশ, আমাদের লক্ষ লক্ষ মানুষ পৃথিবীর বিভিন্ন প্রান্তে কাজ করছে। প্রায় 70 লক্ষ 80 লক্ষ মানুষ, 1 কোটি মানুষ দেশে বিভিন্ন জায়গাতে কাজ করে। এই মানুষগুলোর যেসব দেশে নাগরিকত্ব নেবার সুযোগ আছে, বেটার ফ্যাসিলিটি অ্যাভেল করবার সুযোগ আছে, আমি রাষ্ট্র আকারে কেন তাকে ডিসকারেজ করব? আমার তো বরং এনকারেজ করা দরকার যে আপনি ওটা নেন, বাট এট দ্য সেম টাইম আপনি দেশকে ভুলে যায়েন না। এবং তারা কিন্তু যায় না, এই জন্য তারা দেশে টাকা পাঠায়, এই জন্য তারা পরিবার নিয়ে দেশে ঘুরতে আসে, এই জন্য তারা দেশে প্রপার্টি কেনে, তারা দেশে ইনভেস্ট করে, হাজার হাজার বিলিয়নস অফ ডলার তারা পাঠায় বছরে বছরে। অতএব সেই জায়গাতে পাসপোর্ট নিতে পারা যাবে না, একটা হচ্ছে লিগালি প্রভিশন না, নাই। না, নিশ্চয়ই না ব্যাস্টাফোর্ড, এই কথাটা আমরা একটু আগে কথা বলছিলাম যে যে কেউ পাসপোর্ট নিতে পারবে বিদেশে, কিন্তু সরকারের গুরুত্বপূর্ণ বা সেন্সিটিভ যে শব্দটা আব্দুল তুষারও বলছিলেন, সেই পজিশন গুলো কি? জি। আমি কোনো সমস্যাই দেখি না। বাংলাদেশের অধিকাংশ সময় গত 53 বছরে এই দেশটার সবচেয়ে বেশি ক্ষতি করেছে লাল, মানে এই যে সবুজ পাসপোর্টধারী লোকরা। আবার দেখেন সরকারে গেলে কিন্তু এরাই আবার নিজেরা নিজেরা পাসপোর্ট লাল করে, নাগরিকত্ব পরিবর্তন করে না, কিন্তু তারা কিন্তু নিজেরা নিজেরা আবার পাসপোর্ট লাল করে। এমপিদের লাল পাসপোর্ট আছে, আপনি দেখবেন যে মন্ত্রীদের লাল পাসপোর্ট আছে, তারা নিজেরা নিজেরা মানে মনের আকাঙ্ক্ষায় রঙে নিজেদেরকে রঙিন করে আর কি। এখন প্রশ্ন হচ্ছে, এই সবুজ পাসপোর্টধারীরা কি আমার দেশকে ডুবায় নাই? বাংলাদেশে গত গণ অভ্যুত্থানে যারা শত শত মানুষকে হত্যা করেছে, এরা কোন কোন পাসপোর্টধারী? 200 250 বিলিয়ন ডলার যারা পাচার করেছে, এরা সবাই কি বিদেশি পাসপোর্টধারী? আপনার এই বাস্তবতায় দেখতে হবে যে এইটা আপনি সিম্পলি কাগজের রং বদলায় করতে পারবেন না। মানুষ ইনফরমেশন লুকাবে। যারা এই যে জাস্টিস হয়েছে, যারা আমলা হয়েছে, যারা এমপি মন্ত্রী হয়েছে, তারা তথ্য গোপন করে হয় নাই। তারা দলে দলের ভিতরে প্রচুর লাল পাসপোর্টধারী লোক আছে, ভিন্ন দেশের পাসপোর্টধারী লোক আছে। অতএব এটা যেটা আপনি বন্ধ করতে পারবেন না, একটা গ্লোবাল ফেনোমেনা, যেটাকে কন্টেইন করতে পারবেন না, সেটাকে আপনি ম্যানেজ করবেন কিভাবে? সেটা আমার দৃষ্টিতে ম্যানেজ করবার একমাত্র হচ্ছে বেটার স্মার্টার সার্ভেলেন্স, স্মার্টার কাউন্টার ইন্টেলিজেন্স। এছাড়া আপনি সিম্পলি ট্রাভেল ডকুমেন্ট দিয়ে বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকি ম্যানেজ করতে পারবেন না। হুম। বাংলাদেশ ব্যাংক যে ডাকাতি হয়ে গেল, বাংলাদেশ ব্যাংক যে হ্যাকড হইলো, এটা কারা করছে? কোন পাসপোর্টের কারণে এটা হয়েছে? আপনি আমাদের আমাদের ইলেকশন কমিশনে যে না, সাড়ে ব্যাস্টাফোর্ড নিশ্চয়ই আমাদের দেশের মানুষকে অন্যায় করে না, হয়ে গেল, অন্যায় তো আমাদের দেশের মানুষের ভর্তি, তা তো হ্যাঁ, করছেই। এটা দিয়ে তো আপনি ঠেকাইতে পারবেন না না, আমাদের ইলেকশন হ্যাঁ, কিন্তু কমিশন। ওইখানেই প্রশ্নটা আবারও সেই আগের জায়গায় যে আমি আমার দেশের মানুষ হয়ে আমি অন্যায় করে আমার অন্য দেশের পাসপোর্ট থাকলে আমি সুন্দর আমার নাগরিকত্বের জোরে সেই দেশে চলে যেতে পারবো, যদি আমি সরকারের কোথাও গুরুত্বপূর্ণ কাজে থাকি আমাকে আটকানোর খুব জায়গা নাই। কিন্তু যদি আমি বাংলাদেশেরই নাগরিক হয়ে থাকি শুধুমাত্র এবং সেন্সিটিভ জায়গাগুলোতে কাজ করি, আমি কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে সবুজ পাসপোর্টধারীদের মিনিমাম 5-7টা গুরুত্বপূর্ণ দেশের ভিসা লাগানো আছে। অতএব ওই লোকটা যদি পালাইতে চায়, সে তো সবুজ পাসপোর্ট দিয়েই পালাইতে পারবে। এই যে ক্যান্টনমেন্টে সাড়ে তারপর ছয়শো যদি আপনি তার পাসপোর্টটা বাতিল করে দেন, তারপর যদি দেশের পাসপোর্ট বাতিল করে দেন, তখন সে কি করবে? তখন তো তার ট্রাভেল করে দিলে ডকুমেন্টটা থাকবে। না, ওই দেশে অ্যাসাইলাম ক্লেম করবে, আপনি তো আর তাকে লাল পাসপোর্টের জন্য পথ। তারপর তো আর সে সেই দেশ থেকে বেরোতে পারবে না অ্যাসাইলাম ক্লেম করলে। না, সে পারবে আবার, ইয়ে পাসপোর্ট যখন চেঞ্জ হয়ে যাবে তখন ট্রাভেল ভিসা এখানে আসবে, ভিজিটর হিসেবে আসবে। আমি তো ইমিগ্রেশন প্র্যাকটিস করেছি ইংল্যান্ডে। কিন্তু এই ঝামেলাগুলো তো তার মধ্যে থাকছে, তাই না? যে আরো এনকারেজ করবে, কারণ এটা তার যে উচিত আমেরিকান পাসপোর্ট পাওয়ার, ইউরোপিয়ান পাসপোর্ট পাওয়ার। কারণ সে জেনেভা কনভেনশন মোতাবেক আপনার স্টেটলেস হয়ে গেছে। তো তার ফার্স্ট যে স্টেটে সে ঢুকবে, ওই স্টেটের অব্লিগেশন হয়ে যায় তাকে ট্রাভেল ডকুমেন্ট দেওয়ার, তাকে ওখান থেকে বের না করার। এটা তো কনভেনশন সিগনেচারি অব্লিগেশন হয়ে গেছে। অতএব এটা করলে যেটা হবে, আপনি দিন শেষে আরো বেশি লোককে, আরো বেশি ক্রিমিনালকে বিদেশে থাকবার, পার্মানেন্টলি করবার লিগাল এভিনিউ তৈরি করে দেবেন। এগুলো তো আমি ইমিগ্রেশন প্র্যাকটিস করবার কারণে আমি ক্লোজলি দেখেছি এই জিনিসগুলো। এগুলো আপনি ঠেকাইতে পারবেন না, এটা জি, প্র্যাকটিক্যাল না। তার মানে আপনার মনে হয় যে বিদেশি নাগরিকরা যে কোনো দায়িত্বে, সরকারের গুরুত্বপূর্ণ যদি বা সেন্সিটিভ দায়িত্বে থাকতেই পারে। কম্পিটেন্ট হয়, ওইটার জন্য কম্পিটেন্ট হয়। আপনি যে কাজে যাকে নেবেন সেই কাজের জন্য সে যদি যোগ্য হয়,
আপনি ওটা ডেটা স্ক্রিনিং করবেন এই মানে মানুষ। কেন আসলে দেশে দেশে এইরকম মানে এটা রাখা হয় সংবিধানে যে বাই বর্ন সিটিজেন হতে হবে যদি রাষ্ট্রপতি হতে চান, প্রধানমন্ত্রী, মানে এই বিষয়গুলো দেশে এক দেশে দু- আমেরিকাতেও কেন এক রাখা হয়? মানে এগুলো অপ্রয়োজনীয়। এক দুইটা পদের জন্য আছে, সব জায়গায় না। আপনি দেখবেন ওই যে তো প্রাইম সেই দুটো মিনিস্টার পদের জন্য কি দরকার? অথবা প্রেসিডেন্ট, অপ্রয়োজনীয়। ওই যে বললাম যে কোল্ড ওয়ার রিয়েলিটিতে তারা এই প্রফেশন গুলো করেছে। সোভিয়েত ইউনিয়নের সময় যে কাউন্টার স্পিওনেজ ছিল, দেশে দেশে আপনার যে হুম। ইন্টারাপ্ট করেছে, ইন্টারভিন করেছে পলিসি ইস্যুতে, ওইগুলোতে তারা করেছে। কিন্তু এখন গ্লোবালি এগুলো ইররেলেভেন্ট। আমার কাছে মনে হচ্ছে এটা আসলে ওয়ার্ক করছে না। আপনার যে তথ্য হুম। পাচার হচ্ছে, দেখেন ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের কথা আপনার মনে আছে আগের বারে, ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের ডজন খানেক আপনার মন্ত্রীর বিরুদ্ধে কিন্তু এই অভিযোগ আসছে যে তার রাশিয়ার কাছে তথ্য পাচার করেছে। ওরা কোন দেশের নাগরিক ছিল? ওরা কি রাশিয়ান সিটিজেন ছিল? ওরা কি ইউরোপিয়ান সিটিজেন ছিল? ওরা তো আমেরিকান সিটিজেন ছিল। ডিনার টেবিলে বসে রাশিয়ার অ্যাম্বাসেডারে ওয়াশিংটনে তারা তথ্য পাচার করে দিয়েছে, ইনফরমেশন লিক করে দিয়েছে। এখন আমার আমার হচ্ছে যে আপনি যে অবজেক্টিভটা অ্যাচিভ করতে চান, এটা এই ডকুমেন্টেশন কন্ট্রোল করে করতে পারবেন না। হুম। এটার একমাত্র উপায় হচ্ছে কাউন্টার সার্ভেলেন্স। জি, ব্যারিস্টার ফুয়াদ, ধন্যবাদ। আপনি মানে এতে কোনো সমস্যা দেখছেন না? আপনি কিছু যুক্ত করতে চান ডাক্তার আব্দুল তুষার এখানে? আমি মূল সমস্যা কিন্তু তথ্য পাচার না, মূল সমস্যা হচ্ছে আনুগত্য। বৈদেশিক নাগরিকের আনুগত্য, আসলে মূল আনুগত্য কোন পাসপোর্টের প্রতি, এইটা নির্দিষ্ট করতে হয়। আমেরিকাতে যদি আপনি যান, তাহলে শুধু আমেরিকাতে না, অস্ট্রেলিয়াতেও এবং বিভিন্ন উন্নত দেশে এই নাগরিকত্বের যে ইন্টারভিউ হয়, সেই ইন্টারভিউতে পরিষ্কার ভাবে এটা বলতে হয় এবং ঘোষণা করতে হয় যে যে কোনো যুদ্ধকালীন সিচুয়েশন আপনি অবশ্যই আমেরিকার পক্ষে থাকবেন। শুধু তো যুদ্ধ মানে তো শুধুমাত্র সরাসরি যুদ্ধ না, যে কোনো প্রতিরক্ষা বিষয়ক সিদ্ধান্ত কিন্তু যুদ্ধের একটা অংশ, নিরাপত্তার একটা অংশ। এরকম একটা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার মধ্যে কেউ যদি থাকেন, সেই সিদ্ধান্তে উনি কার পক্ষে থাকবেন? তখন আমেরিকার পক্ষে থাকবেন নাকি বাংলাদেশের পক্ষে থাকবেন? এটা কিন্তু তথ্য পাচার। তথ্য নেওয়ার জন্য উপদেষ্টা লাগে না। তথ্য পাচারকারীরা অধিকাংশ সময়, যেহেতু ফুয়াদ ইন্টেলিজেন্স নিয়ে কথা বলছিলেন, আমার এই গোয়েন্দা কাহিনী পড়া কিংবা গোয়েন্দা ডকুমেন্টারি দেখার আমার খুব শখ ছোটবেলা থেকে। এই বড় বড় এম্বাসি গুলোতে পিয়ন তথ্য পাচার করে, টাইপিস্ট তথ্য পাচার করে, খুবই লো প্রোফাইল কর্মকর্তা যে ফটোকপি করে সে তথ্য পাচার করে। খুব বড় কর্মকর্তা যে তথ্য পাচার করার ব্যাপারটা সেরকম না, বরং পিয়নরা বেশি পারে, কারণ পিয়নরা সব ফাইল ধরতে পারে। হ্যাঁ, যারা ডিসপ্যাচ করে তারা পারে। তো এই জন্য তথ্য পাচার আসলে খুব গুরুত্বপূর্ণ বিষয় না, মূল বিষয় হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ। আপনার শপথ যদি থাকে যে আপনি যে কোনো যুদ্ধকালীন পরিস্থিতিতে আপনি কার পক্ষে সিদ্ধান্ত নেবেন, সেখানে কিন্তু শপথ হচ্ছে আপনাকে আমেরিকার পক্ষে সিদ্ধান্ত নিতে হবে এবং অস্ট্রেলিয়ার পক্ষে সিদ্ধান্ত নিতে হবে। শুধু তাই না, একটা ইন্টারভিউ দিতে হয়। এই নাগরিকত্ব যদি আপনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে পান, সেই ইন্টারভিউতে কিন্তু প্রচুর প্রশ্ন থাকে এবং আমেরিকানরা কিন্তু তাদের জাতীয় সঙ্গীতের ব্যাপারেও খুব সচেতন। আমেরিকাতে জাতীয় সঙ্গীত গাইতে হয়। আপনি একটা 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 এই সেরেমনি হয়। আপনি তো আমেরিকাতে আছেন, আপনি জানেন, এবং সেই সেরেমনিতে কিন্তু জাতীয় সঙ্গীত গাইতে হয়। তো এই যে বিষয়গুলি আছে, সেগুলি ডেফিনেটলি মানুষের পারসেপশনের মধ্যে একটা বিষয় তৈরি করে যে যিনি বিদেশি নাগরিক, এরকম কেন দরকার হচ্ছে। আর যেহেতু বিদেশি নাগরিক নিয়ে কোনো অসুবিধা নাই, তাহলে কি আমরা গত 50 বছরে যত বিদেশি নাগরিক আমাদের এখানে নানান ধরনের সুকীর্তি এবং কুকীর্তি করেছেন, সব মেনে নিব যে আমাদের বিদেশি নাগরিক এখানে ছিলেন? সাইফুজ্জামান জাভেদ 700 না কয়শো বাড়ি কিনেছেন, তারপরে এই যে এসালম, সাইপ্রাস সহ বিভিন্ন জায়গাতে নাগরিকত্বের জন্য ঘোরাঘুরি করতেন। সেন্ট কিটস এন্ড নিভিস নামে একটা জায়গা আছে, ছোট্ট দ্বীপ, সেইখানে গিয়ে অনেকে নাগরিকত্ব খুঁজেছেন। তাহলে এগুলো ঠিকই ছিল, কি বলেন? মানে অসুবিধা নাই তো, পাসপোর্ট তো কোনো ম্যাটার করে না, যে কোনো কিছুই হতে পারে। আর লাল পাসপোর্ট কিংবা ডিপ্লোম্যাটিক পাসপোর্টের সমস্যাটা আমাদের আইনের মধ্যে আছে, যে আমরা যখন কোনো আমাদের দেশে আছে যে আপনি যদি সরকারি কাজ করেন, জিও নিয়ে বাইরে যেতে হয়। তো এই যে জিও নিয়ে যে আপনি বাইরে যেতে হবে, এটা লুকিয়ে যাতে কেউ যেতে না পারে, সেজন্য সরকারি কর্মকর্তাদেরকে অফিসিয়াল পাসপোর্ট ইস্যু করে দেয়। আপনি যখন ইমিগ্রেশনে গিয়ে এই পাসপোর্টটা দিবেন, ইমিগ্রেশন অফিসার পাসপোর্টের রং দেখলেই বুঝে যে তার তো জিও থাকার কথা। যেমন আমি ডাক্তার, আমি সরকারি চাকরি করি না, তারপর শুধু ডাক্তার বলে আমাকে ইমিগ্রেশনে জিজ্ঞেস করে আপনি কি সরকারি চাকরি করেন, এই এই বয়সে এসে আমাকে জিজ্ঞেস করে কেন? ওই যে তাদের ধারণা আছে যে অধিকাংশ ডাক্তার সরকারি চাকরি। তো এই জন্য অফিসিয়াল পাসপোর্ট ইস্যু করে সরকারি যারা কর্মকর্তা তাদের জন্য। আর ডিপ্লোম্যাটিক যে লাল পাসপোর্ট, এটা আমাদের পররাষ্ট্র দপ্তর পাই, এর সঙ্গে কিছু কিছু প্রিভিলেজ পার্সন এটা দেয়। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের পাসপোর্ট নিয়ে আমরা অনেক তর্ক করছি, আসলে দরকার নাই এত।
মূল জায়গাটা কিন্তু আসলে মানুষের অনুভূতি, সেন্সিটিভ জায়গাতে আপনি যদি বিতর্ক উঠতে পারে এমন লোককে নিয়োগ দেন, তুমি যত যোগ্যই হোক তাকে নিয়ে তো বিতর্ক হবে, এবং সেই বিতর্ক চলতে থাকবে। এই বিতর্কটা অহেতুক হচ্ছে কারণ এইটার কারণে, জি। এইখানেই যদি উপযুক্ত কোনো ব্যক্তি যিনি বাংলাদেশের নাগরিক, অথবা ইনি যদি আমেরিকার নাগরিকত্ব বাদ দিয়ে বাংলাদেশে চলে আসতেন, তাহলে কিন্তু কোনো প্রশ্ন উঠতো না, এই জি, কথাটাই উঠতো না। মানে বিতর্কের সুযোগটা সৃষ্টি করে দেওয়া বা রেখে গোলাপ দেওয়া গোলাপ টোলাপ হচ্ছে যে সেটি। আছেন, এই গোলাপ টোলাপ তো যে চুরি করেছেন এটা তো পরিষ্কার, তাই না? একটা পিওনও তো আছে, জাহাঙ্গীর, কেটলি জাহাঙ্গীর, তাই না? সে চলে জি। গিয়েছে। তো জি। এরা আসলে উদাহরণ না, বুঝছেন? এরা টাকা জি, পয়সা চুরি করেছে ডাক্তার বিদেশি ডাক্তার পাসপোর্ট আব্দুল পাওয়ার মুন্তশার জন্য। ধন্যবাদ। একটু টাকা আমাদের দিয়ে অনেক বিদেশি মানে পাসপোর্ট কিনেছে, টাকা দিয়ে বিদেশি পাসপোর্ট কিনেছে। এখন এখন তো ট্রাম্পও সেরকম সিস্টেম করছেন, টাকা দিয়ে গোল্ড পাসপোর্ট সম্ভবত কি যেন একটা শুনছিলাম যে সেটা কিনতে পারবে চাইলে। যাই হোক, সেদিকে আর আলোচনায় না যাই। একটু আর একটা বিষয়, মানে অনেকগুলো বিষয় বলছিলাম, সবগুলো তো আসলে যেতে পারবো না, বুঝতে পারছি সময়ের অভাব। কিন্তু একটু এই বিষয়টা জানতে চাই, এই যে যমুনা অভিমুখে যেতে বাধ্য করবেন না, মানে যমুনা অভিমুখে আন্দোলনের যে একটা ট্রেন্ড শুরু হয়ে গেল। হাসনাতরা আন্দোলন করলেন, তারপরে জগন্নাথের শিক্ষার্থীরা আন্দোলন করলেন, তখন আবার তারা বললেন হাসনাতটাকে আপ্যায়ন করা হয়, আর আমরা গেলে জলকামান বা আমরা গেলে লাঠিপিটা, এরকম একটা তুলনা করা হচ্ছে। এর মধ্যে আবার একটা বোতল কাণ্ড ঘটে গেল, বোতল ছুঁড়ে মারলেন মাহফুজের মাথায়, উপদেষ্টা মাহফুজের মাথায়। আমি আসলে একটু, আপনি ব্যারিস্টার ফুয়াদ সবসময় স্লোগান বা দেয়াল লিখনগুলোর কথা বলেন, এখন অনেক রকমের স্লোগান, আপনি একটু এটা খুবই হালকা একটা হয়তো শোনাবে প্রশ্নটা, তারপরেও মানে এরকম স্লোগানও বা কেন আসছে? বোতল না মুলা, মূল বোতল বোতল, মাহফুজ সান্ডা না মাহফুজ, মানে এগুলো আসলে এরকম স্লোগান কোত্থেকে আসে? এই স্লোগানগুলোর মাহাত্ম্য কি? কোনো সমস্যা নাই তো আপনার, যে কোনো উপদেষ্টার সাথে তো তার আচরণে মানুষ বিরক্ত হইতেই পারে। সে তো একটা গভর্নমেন্টকে রিপ্রেজেন্ট করে, স্টেটকে রিপ্রেজেন্ট করে। আপনি যখন মনে করছেন যে সে রাইট কাজ করছে না, আপনি তো সমালোচনা করবেন, ইটস অ্যাবসলিউটলি ফাইন। আমার যেখানে সীমানা সেখানে হচ্ছে আমি গায়ে হাত দেওয়া পর্যন্ত কোনো কিছুকে আমি আমি অ্যালাউ করি না, প্রুফ করি না। একটা পিস টাইমে যখন একটা স্টেবল গভর্নমেন্ট থাকে তখন আপনাকে যৌক্তিক দাবি দেওয়ার যা যা করা যায়, আপনি যে কোনো ট্রল করেন, কার্টুন বানান, সমালোচনা করেন, আপনি বিন বক্সে পানির বোতল ফেলার কম্পিটিশন করেন, অথবা ওই যে আহ, ওই কোন সিনেমার একটা কি গান আপনার মানে মাথার ভিতরে পানির বোতল নিয়ে নাচতেছে আর ওই গানটা গাইতেছে, এগুলো সব করেন। এগুলো আমি আমি ফাইন উইথ ইট। এগুলো পলিটিক্যাল ক্যারিকাচার, পলিটিক্যাল স্যাটায়ার, সারা দুনিয়াতে ইটস এ ফর্ম অফ প্রোটেস্ট, অ্যাপ্রুভ প্রোটেস্ট, কোনো সমস্যা নাই। আমার জায়গা হচ্ছে কারো গায়ে হাত তোলা, এই জায়গাটা হচ্ছে বটম লাইন। এই জায়গাটাতে যেন কেউ না যায়। তাহলে যেটা হচ্ছে, যেই ধরনের পলিটিক্যাল কালচার আমরা ডেভেলপ করতে চাই সেটা করাটা অনেক কঠিন হয়ে যাবে। দেশে এমন কোনো এরকম ঘটনা ঘটে নাই যে কাউকে মেরে ফেলতে হবে, কারণ এখন তো একটা পিসফুল এনভায়রনমেন্ট চলছে এবং সবাই একই পক্ষের, সবাই আওয়ামী বিরোধী পক্ষের মানুষ ছিলেন। অতএব সেই জায়গাতে আমরা বোধ করছি যে ওইখানে একটা সীমানা টানা দরকার। বাকিগুলো সবগুলো আমি ফাইন, এগুলো হওয়াই উচিত যদি কেউ বোধ করে যে আওয়ামী বিরোধী মানেই কি আর একই পক্ষে? মানে পক্ষ কি শুধু দুইটা, আওয়ামী আর আওয়ামী বিরোধী? না, আওয়ামী বিরোধীর মধ্যে অনেক পক্ষ আছে, মানে সবাই তো কাঁধে কাঁধ মিলায়ে এর আন্দোলন করেছে। যারা আজকে আন্দোলন করছে সবাই তো আসলে একই পক্ষেই ছিলেন। বিএনপি হুম। বলেন, এনসিপি বলেন, সবার মধ্যে এখন দ্বিমত আছে। দ্বিমত মানে তারা তো আওয়ামী লীগের পক্ষে চলে যান নাই, তারা গণ অভ্যুত্থানের একটা পক্ষেই ছিলেন। তো সেই জায়গাতে আমি বোধ করি যে একটা পিসফুল রেজলিউশন হওয়া দরকার রাষ্ট্রের। বাংলাদেশের প্রবলেম হচ্ছে যে এক্সট্রিম না হওয়া পর্যন্ত রাষ্ট্র রেসপন্স করে না। এটা আমি বারবার বলেছি আর কি। আপনি দেখবেন যে মানববন্ধন করলেন, দুইটা প্ল্যাকার্ড নিয়ে দাঁড়ালেন, ওই মিনিস্ট্রি, ওই রেলেভেন্ট অথরিটি, ডিপার্টমেন্ট, কেউ আসে না, কোনো ডেলিগেশন আসে না যে এসে বুঝবার চেষ্টা করা, কথা বলা যে আসলে কি হচ্ছে, ডায়ালগে যাওয়া, এটা হয় না। আপনি যখন রাস্তা ঘেরাও করবেন, দুইটা বাস পোড়ায় দিবেন, আপনি যখন এক্সট্রিম আচরণ করবেন, তখন সবার মানে হইচই মানে পড়ে যায় আর কি, যে হ্যাঁ কিছু একটা করা দরকার। আওয়ামী লীগ নিষিদ্ধ করবেন, আমরা 10 মাস থেকে বলছি যে আওয়ামী লীগকে কিভাবে ডিল করবেন, এটার জন্য আপনি গণশুনানি করেন, গণতদন্ত কমিশন করেন, একটা প্রসেস ফলো করেন, করে একটা জায়গাতে রেজলিউশনে আসেন। তো না এসে আপনি 10 মাস পরে আবার এই কাজ করতে কেন বাধ্য করলেন? আবার জগন্নাথ ইউনিভার্সিটিতে দাবি দেওয়া আছে, আপনি এটা ডিল করেন, এটা একটা কমিটি করে দেন শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে, তারা বসুক, কথাবার্তা বলুক। কিন্তু এইটা রাষ্ট্রের ব্যুরোক্রেসির একটা সিরিয়াস লিমিটেশন, যে তারা আসলে কোনো ইস্যুকে হ্যান্ডেল করতে পারে না, যে আপনি এটা কিভাবে ডিসাইড করবেন, কিভাবে প্রসেস করবেন। এইটা না করতে পারার কারণে যেটা হয়েছে, সবগুলো একটা ফ্রাস্ট্রেটিং লেভেলে গিয়ে রিয়াক্ট করে, এবং সেটা আবার প্রশাসন, রাষ্ট্রযন্ত্র আবার কাউন্টার রিয়াকশন করে, করে সিচুয়েশনটাকে অনেক ঘোলাটে করে ফেলে। এবং দিন শেষে দেখবেন তারা কিন্তু ওটাই করে।
ইউজিসির নেতৃবৃন্দ তাহলে এসে। এরকম যখন মানে জায়গায় জায়গায় ব্যর্থ হচ্ছে সরকার, এই সরকার মানে এতদিন ধরে টানার কি আছে? নির্বাচন কেন দিচ্ছে না? যারা যোগ্য, যারা এটাতে অভিজ্ঞ, তারা করবে। কে তারা? দিল্লি থেকে হাসিনা আসবে এটা করবার জন্য? কে আসবে এটা করতে? বিএনপি বলছে যে বিএনপি তাদের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে, নির্বাচিত সরকার এটিতে অভিজ্ঞতা আছে, তাদের জনসংযোগ আছে। তারা নির্বাচিত হয়ে আসুক, তারপরে তারা করবে। প্রশ্ন হচ্ছে তাদের নির্বাচনের দাবি দেওয়ার যৌক্তিকতা সবসময় আছে, এ ব্যাপারে আমি সবসময় পজিটিভ। যে কোনো পলিটিক্যাল পার্টির যে কোনো ন্যায্য দাবি তোলার সুযোগ আছে। বাট তুষার ভাই যেটা কারেক্টলি বলেছে, এই বক্তব্যগুলোকে আমি এত সিরিয়াসলি দেখবার পক্ষে না আর কি। এগুলোকে আমি পলিটিক্যাল রেটরিক আকারে দেখতে চাই। যার যার নিজস্ব কনস্টিটিউয়েন্সি আছে, সেই কনস্টিটিউয়েন্সি মোতাবেক সে কথা বলছে, বলবে, কোনো সমস্যা নাই। জি। আমি আব্দুল তুষার, আপনার কাছ থেকে একটু মানে ক্রিয়েটিভ যত স্লোগান হচ্ছে সেইগুলো নিয়েও একটু যদি বলেন, মানে স্লোগানগুলো আপনার কাছে কি ক্রিয়েটিভ মনে হচ্ছে? না, আমার কাছে এইসব স্লোগান ক্রিয়েটিভ মনে হচ্ছে না, বরং আন্দোলনের সময় প্রচুর ক্রিয়েটিভ স্লোগান ছিল এবং অনেক নিরপেক্ষ, ন্যায়ের পক্ষে, নীতির পক্ষে অনেক স্লোগান ছিল। বরং এখন যা হচ্ছে সেটা অনেক ক্ষেত্রে বিদ্বেষ প্রকাশিত হচ্ছে, আহ, এক ধরনের বিরক্তি প্রকাশিত হচ্ছে, এক ধরনের আমি বলবো যে ঘৃণাও প্রকাশিত হচ্ছে। এবং এই ভাষা খুব গ্রহণযোগ্য নয়, কেননা আপনি একজন উপদেষ্টা, যে কিনা উপদেষ্টা হয়েছে এই ছাত্রদের মাধ্যমে, ছাত্রদের নেতা হিসেবেই। এবং আহ, আমরা বিশ্বাস করি যে তারা ছাত্রদের প্রতিনিধি। তাহলে সেই ছাত্ররা তাকে কেন এই সান্ডা, আমি সান্ডা কি অর্থ সেটাই জানি না, তো এরকম একটা অদ্ভুত আমিও খুঁজছিলাম, নামে। আমি আসলে খুব বুঝছিলাম না, দেখলাম সান্ডা হচ্ছে সরীসৃপ জাতীয় একটা প্রাণী, টিকটিকির মতো আর কি। হ্যাঁ, তো লিজার্ড ধরে নিলাম। তো কেন হ্যাঁ। তার সঙ্গে তাকে তুলনা দিয়ে এরকম একটা বিষয় হবে? আমি মনে করি না যে এটা খুব একটা শ্লীলতাপূর্ণ একটি স্লোগান। তারপরে এই যে বোতল নিয়ে যে স্লোগান দেওয়া হচ্ছে, আমি মনে করি এটাও ঠিক না। আপনি যে পদগুলিকে সম্মান করবেন বলে আপনি তৈরি করেছেন, সেই পদে যারা আছেন তাকে পদের জন্য হলেও এক ধরনের সম্মান করা উচিত। তার বিরুদ্ধে অনেক স্লোগান দেওয়ার মতো উপায় আছে, আমরা তার সিদ্ধান্ত মানি না বলতে পারি, কিন্তু আমরা তো তাকে এইভাবে অপমানজনক স্লোগান দিতে পারি না। এই যে অপমানজনক স্লোগানের যে প্রক্রিয়া, এটা কিন্তু প্রমাণ করছে যে আস্তে আস্তে এক ধরনের ধৈর্যহীনতা, এক ধরনের শত্রুতা, এক ধরনের মন কষাকষি, এক ধরনের অন্তর লড়াই বা ইন্টারনাল কনফ্লিক্ট তৈরি হচ্ছে এই পুরো ছাত্রদের মধ্যে। এটা খুবই অ্যালার্মিং। আরেকটি বিষয় আছে, সেটি হচ্ছে যে এই যে দাবি দাওয়া যখনই তোলা হচ্ছে, দেখা যাচ্ছে যে দাবি দেওয়ার ক্ষেত্রে সরকার সকলের সঙ্গে একই আচরণ করছে। একদল তাদেরকে ঠান্ডা করার জন্য হালকা পানি ছেটানো হচ্ছে, আরেক দল তাদেরকে গরম পানি ছিটিয়ে দেওয়া হচ্ছে যে তোমাদের ঠান্ডা হওয়ার দরকার নাই, তোমরা গরমে পালিয়ে যাও। তো এটা কিন্তু আমরা দেখেছি, কিছুদিনের মধ্যেই দেখেছি। সিটি কর্পোরেশনের গাড়ি উপর দিয়ে ফ্যানার তৈরি করছে, এক ধরনের মিস্ট, যেটা দিয়ে ঠান্ডা রাখছে পরিবেশ, যাতে তারা একটু হুম। শান্তিতে গরমের মধ্যে আন্দোলন করতে পারে। আবার আরেক দলকে তারা জল কামান ছিটিয়ে দিচ্ছে। তাহলে তো বৈষম্যমূলক আচরণ। ছাত্ররা আন্দোলন করতে আসলে তাদেরকে ডিল করতে হবে, যেটা ফুয়াদ বলেছেন, এটাই তো পলিটিক্যাল কাজ বা এটাই তো সঠিক কাজ। তাদের সঙ্গে আলোচনায় বসতে হবে, তাদের দাবি দাওয়া কি শুনতে হবে কাউকে, দায়িত্বপূর্ণ ব্যক্তিকে। এবং সেটা রাস্তায় শুনতে হবে কেন, তাই না? এটা শোনার তো প্রক্রিয়া আছে, কমিটি হতে পারে, এটার জন্য উচ্চ পদস্থ প্রতিনিধি নিয়োগ করা যেতে পারে হুম। আলোচনার জন্য, নানান রকম প্রক্রিয়া আছে। তো সেগুলোতে কিছুই ফলো করা হচ্ছে না। আর দাবি দেওয়ার মধ্যে কি, এখন অবশ্য বোতল কাণ্ডের পরে মাহফুজ আলম বলেছেন যে যমুনা অভিমুখে আর চলো চলো যমুনা যাই, এটা আর চলবে না, এখন শক্ত হাতে এটা দমন করা তো হবে। তার মানে কি এতদিন তারা অ্যালাউ করেছিলেন বলে সবাই চলো চলো যাচ্ছিল, সেটাকে তারা অ্যালাউ করলেন কেন? সেটাও তো অ্যালাউ করা ঠিক হয় নাই। তার মানে কি তাদের পছন্দের লোকজনকে তারা অ্যালাউ করবে না, আর যারা অপছন্দের তাদেরকে অ্যালাউ করবেন না? তাহলে একটা কারা কারা অনুমতি পেয়েছেন এবং কারা কারা অনুমতি পান নাই, সেটা যমুনা অভিমুখে সব রাস্তায় ঝুলিয়ে দিলে ভালো হয়। তাহলে তারা দেখে নেবেন যে আমরা যমুনা পর্যন্ত যেতে পারবো, কারা 10 কিলোমিটার, কারো 5 কিলোমিটার, কারো 2 কিলোমিটার, কারো সেরাটন পর্যন্ত যেতে পারবেন। সেরাটন তো এখন নাই, ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত যেতে পারবেন। এটাও থাকা উচিত ছিল। ইন্টারকন্টিনেন্টাল নিয়েও তো অনেক গুজব আছে, অনেক রটনা আছে। ইন্টারকন্টিনেন্টালের বিষয়টা কি সেটা তো আমরা জানি না। কেউ কেউ তো নাকি শুনেছে যে স্থায়ীভাবে ইন্টারকন্টিনেন্টাল আশেপাশে থাকে সবসময়, যাতে দ্রুত পৌঁছে যেতে পারেন যমুনার মাঝখানে। তো এই যে অবস্থাটা, এটা আসলে সুস্থ কোনো অবস্থা না। এবং যেটা ফুয়াদ বলেছেন, আমি একমত যে এই যে নিরাপত্তার অভাব, আদালতের বারান্দায় নিরাপত্তার অভাব হচ্ছে। আদালতের বারান্দা কেন অনিরাপত্তা? এটা তো হওয়া উচিত না। আদালত তো আহ উভয় পক্ষকে প্রোটেকশন দিবে, যিনি বাদী তাকেও দিবে, যিনি বিবাদী তাকেও দিবে। এবং বিবাদীকে প্রোটেকশন দেওয়া বেশি জরুরি, কেননা বিবাদী তো বিচার হচ্ছে। সে যদি আদালতের বারান্দায় মনে করেন আহত হয়ে যায়, তাহলে তো তার বিচার পিছিয়ে যাবে, তাই না? তাকে সে তখন সুন্দর গিয়ে বঙ্গবন্ধু, এখন তো এই নামটা নাই, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে উঠে যাবে।
এবং উঠে গিয়ে সেইখানে থাকতে শুরু করবে সম্রাটের মতো মাসের পর মাস। এবং একজন ডাক্তার বের হয়ে এসে বলেছিলেন, আমার মনে আছে, সম্রাটের বুকে অ্যাটম বোমা আছে। আমি ভাবলাম যে বাংলাদেশ পারমাণবিক শক্তি পেয়ে গেল, সম্রাটের বুকে নাকি একটা অ্যাটম বোমা, এটা গত সরকারের সময় একজন বলেছিলেন। তো সেরকম এখনো ধরেন কেউ এরকম আদালতের বারান্দা আহত হয়ে চলে গেল, তারপর আবার বলবে তার তার বুকে হাইড্রোজেন বোমা আছে। এই যে উদ্ভট কাণ্ড কারখানা, এগুলো তো বন্ধ করতে হবে। রাস্তায় কাউকে প্রহার করে তাকে নিয়ে যাওয়া হচ্ছে পুলিশে, আগে পিটিয়ে পরে পুলিশে নিয়ে যাওয়া হচ্ছে, বাবার বয়সী লোকজনকে চড়চাপড় মারা হচ্ছে। এক ধরনের, আমার কাছে মনে হচ্ছে আরেকটি প্রবণতা তৈরি হচ্ছে বিভিন্ন আন্দোলনের মাঝখানে। পরিচিত অপরিচিত লোকজন গিয়ে ক্যামেরার অ্যাটেনশন নেওয়ার একটা প্রবণতা তৈরি হচ্ছে। আমরা সেখানে টেলিভিশনে কাজ করেন এমন লোকদেরকে দেখতে পাচ্ছি, আহ বিভিন্ন ক্ষেত্রে কাজ করেন পরিচিত ব্যক্তি, তারা হঠাৎ করে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে তারা এইখানে গিয়ে এক ধরনের মিডিয়ার অ্যাটেনশন নেওয়ার চেষ্টা করছেন। অ্যাটেনশন সিকারদেরও অনেক আমরা লক্ষ্য করছি। এই সবকিছুই কিন্তু খারাপ প্রবণতা। এবং এই প্রবণতা যেটা করবে, ছাত্ররা যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছেন, ছাত্ররা যে একটা নতুন রাজনৈতিক দল তৈরি করেছেন, এই পুরো প্রক্রিয়াটাকে ব্যাহত করে দেবে। এবং আপনি যেমন একটু আগে বলছিলেন যে বিএনপির এই বক্তব্যকে কি সিরিয়াসলি নেওয়ার কোনো বিষয় আছে, এই ধরনের ঘটনা ঘটতে থাকলে কিছুদিন পরে ছাত্রদের যেসব মতামত সেগুলো তো কেউ আর সিরিয়াসলি নিবে না। একইভাবে চিন্তা করবে যে এরা তো কিছু হলেই যমুনার সামনে যায়, যমুনার সামনেই মনে করেন একটা স্ট্যান্ড বানিয়ে দিল, সেখানে সবাই গিয়ে বসলো, মাইক টাইক ফিট করা থাকতো, ওই পর্যন্ত গিয়ে তারা দাবি দেওয়া জানিয়ে চলে আসলো। মানে এই পুরো বিষয়টা কিন্তু আসলে প্রবলেম্যাটিক হয়ে যাচ্ছে। আমি ফেসবুকে দেখেছি যারা খুবই সমর্থক ছিলেন ছাত্রদের, এরাও বিরক্তি প্রকাশ করছেন যে কেন আমাকে রাস্তায় দাঁড়িয়ে থাকতে হবে, কেন তোমাদের জন্য আমার হুম। জীবন এখন বিঘ্নিত হবে। কারণ এই জীবনের বিঘ্নতা দূর হবে, এই জন্যই তারা ভেবেছিলেন আন্দোলনটা হয়েছে। এই সবকিছু মিলে পরিস্থিতি আমার কাছে ঘোলাটে এত হয়ে দাবি যাচ্ছে। দেওয়া মাঝখানে মানে শুরুর 6 মাসে কত যেন 136টা বা কতটা আন্দোলন এই সরকারকে সামাল দিতে আমি হয়েছে তো শুনছি যে কিছুটা। ডিপ্লোমা ওয়ালারা যাচ্ছে, নার্সরা যাচ্ছে, হ্যাঁ, শিক্ষকরা এখন সাত যাচ্ছে। কলেজে নাকি আবার শুরু করবে, সেটাও দেখলাম। মানে আবার শুরু হলো কেন, সেই একটা প্রশ্ন। কিন্তু আমার আসলে অনেক প্রশ্ন যাওয়ার সময় নেই। ব্যাচলর পদ, আপনি আইনজীবী হিসাবে আপনার কাছে এই বিষয়টা আমি না জানলে হবেই না যে আওয়ামী লীগ নিষিদ্ধ প্রসঙ্গে আপনি একটু কথা বলছিলেন। আওয়ামী লীগ নিষিদ্ধ করার সেই প্রক্রিয়ায় দুটি আইন, সন্ত্রাস বিরোধী আইনের সংশোধন হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধন হয়েছে। এবং এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনীর প্রস্তাবনা এসেছিল গত বছরের নভেম্বরেও। কিন্তু তখন সেটি মানে হয়েছিল, কিন্তু যেটি হয়নি যে তখন শাস্তির বিধান রাখার যে বিষয়টি, সেটি তখন অনুমোদন করা হয় নাই। তখন উপদেষ্টা আসিফ নজরুল, আইন উপদেষ্টা, তিনি একটা, তাকে একটু কোট করি, তিনি বলছেন, আজকে উপদেষ্টা পরিষদের আলোচনায় বলা হয়েছে আমরা এই বিচারকে অন্য কোনো বিচারের সাথে সম্পর্কিত করতে চাই না। রাজনৈতিক দল বা কোনো সংগঠনকে নিষিদ্ধ করার প্রশ্ন আসলেই এই আইনকে অযথা প্রশ্নবিদ্ধ করার সুযোগ সৃষ্টি হবে, আমরা সেই সুযোগ দিতে চাই না। আমরা একদম স্বচ্ছতার সঙ্গে বিচারটি করতে চাই, সেজন্য এই বিধানটি বাতিল করা হয়েছে। মানে রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা বা শাস্তি দেওয়ার যে বিধানটি, সেটি বাতিল করা হয়েছে। এখন আবার সেই বিধানটি যুক্ত করা হলো সংশোধন করে। তাহলে কি স্বচ্ছতার প্রশ্নে তখন যে সন্দেহটা ছিল এখন আর থাকছে না? মানে বা স্বচ্ছতা তখন কম্প্রোমাইজ করা যায় না, এখন কম্প্রোমাইজ করা যাচ্ছে? দেখেন, আওয়ামী লীগ প্রশ্নে আমি সবসময় বলেছি যে তারা গণ অভ্যুত্থানের পরাজিত শক্তি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং 14 দল। গণ অভ্যুত্থানের পরাজিত শক্তিদেরকে সারা দুনিয়াতেই রাজনীতি করতে দেয়া হয় না। কিন্তু এটার মানে এটা না তাকে নির্বাহী আদেশে নাই করে দিতে হবে। আমি এই প্রসেসের সাথে দ্বিমত করছি আর কি। এই জন্য আমি যেটা বারবার বলেছি যে সেটা হচ্ছে যে, বাই দ্য ওয়ে, আওয়ামী লীগ কিন্তু আউটরাইট নিষিদ্ধ করা হয় নাই। বিচার না হওয়া পর্যন্ত তার কার্যক্রমকে সাসপেন্ড করা হয়েছে। তো সেই জায়গাতে আমাদের প্রস্তাবনা ছিল যে আমরা চাচ্ছিলাম আমেরিকার কংগ্রেশনাল হিয়ারিং এর মডেলে একটা গণতদন্ত কমিশন করে মতামত নেয়া, এবং এই মতামতগুলোকে সামারাইজ করে ন্যাশনাল কনসেনসাস কমিশনে রেফার করা যেতে পারে। তারপরে তারা পলিটিক্যাল পার্টিজের সাথে বসবে, অথবা রেফারেন্ডামে দিয়ে দেওয়া যে আমরা এটা করব কিনা। একটা প্রসেস ফলো না করে, একটা জুডিশিয়াল ওভারসাইট মেনটেন না করলে যেটা হয় যে রাষ্ট্রের এক্সিকিউটিভ অনেক বেশি অরাজক অন্যায্য সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা তৈরি হয়। তো সেই জায়গাতে আমি প্রসেস ফলো করে এই মতামতের ভিত্তিতে গণশুনানির মাধ্যমে একটা জবাবদিহিতামূলক পন্থায় আওয়ামী লীগ প্রশ্নে ডিল করার পক্ষে ছিলাম। এইটা যে প্রসেস হয়েছে, এই প্রসেসটা কাম্য ছিল না। যেটা 10 মাস থেকে আমরা কন্টিনিউ বলেছি যে আওয়ামী লীগ প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসবে, কারণ গণ অভ্যুত্থানের পরাজিত শক্তিকে পুনর্বাসনের আশঙ্কা এদের সবার মধ্যে আছে। অতএব সেটাকে একটা ট্রান্সপারেন্ট প্রসেসের মধ্য দিয়ে ডিল করতে হবে আমাদেরকে। কিন্তু যেটা হয়েছে এটা খুব অ্যাব্রাপ্টলি হয়েছে, এবং এটাকে জনসম্পৃক্ত করা হয়নি, জনগণের মতামত নেওয়ার সুযোগ দেওয়া হয়নি। এটা জরুরি ছিল। জি, জি, আব্দুল নূর তুষার, আপনার কাছে খুব সংক্ষেপে একটু মন্তব্য নিব, আমার সময় একদমই শেষ।
কিসের ব্যাপারে মন্তব্য? এই এই আওয়ামী প্রসঙ্গে, লীগ? যে প্রসঙ্গটা শেষ করছিলাম, আওয়ামী লীগ নিষিদ্ধ হলো, যে প্রক্রিয়া নিষিদ্ধ হলো, আইন সংশোধন হলো, আপনার ছোট্ট একটা মন্তব্য। আমার যতদূর মনে হয় সেটা হচ্ছে রেট্রোস্পেকটিভ আইন সংশোধন করে আহ, একটি সিদ্ধান্ত আনার জন্যই আইনটা সংশোধন করা হচ্ছে। এই বিষয়টা আসলে এক ধরনের বিতর্ক তৈরি করে যে আপনি আসলে আগেই একটা সিদ্ধান্ত নিয়েছেন, তারপরে সেই সিদ্ধান্তটা গ্রহণ করার জন্য আইনি প্রক্রিয়া করেছেন যাতে আইন দিয়ে এটাকে নিষিদ্ধ করা যায়। আগে সিদ্ধান্ত নিয়ে পরে আইন তৈরি করলে এটা নিয়ে প্রশ্ন হয়। একই রকম প্রশ্ন কিন্তু আওয়ামী লীগের সময় হয়েছিল, তারাও এরকম রেট্রোস্পেক্টিভ আইন সংশোধন করেছিল। তো এই প্রক্রিয়াগুলি ফুয়াদ যেটা বলেছেন যে এগুলা সবসময় যে কোনো সরকারকেই এক্সিকিউটিভ ডিসিশন নেওয়া, ইচ্ছা মতো নিজের মতো ডিসিশন নেওয়াকে উৎসাহ দিতে শুরু করে যে একা একা করবো, যেটা দরকার সেটা আইন বানিয়ে ফেলবো, যে সিদ্ধান্তটা আমি আইনের অধীনে নিতে পারছি না আইন সংশোধন করে অথবা নতুন আইন বানিয়ে পুরনো অন্যায়কে আমি নতুন আইন দিয়ে বিচার করবো। আহ, উনি যেহেতু একজন আইনের মানুষ, আমার ছোট ভাই ফুয়াদ, আমি ছোট ভাই মনে করি বয়সের কারণে, তো ডেফিনেটলি তিনি আরো ভালো বলতে পারবেন যে এই পুরনো অপরাধকে নতুন আইন বানিয়ে বিচার করার প্রক্রিয়াটা আসলে কতটুকু, বা আইন সংশোধন করে পুরনো অপরাধকে বিচার করার বিষয়টা আসলে কতটুকু যুক্তিসঙ্গত। এই সকল বিষয়ে যদি আদালতে যায়, আদালতে নানান ভাবে চ্যালেঞ্জ হবে। আইনজীবীরা এটা নিয়ে বাহাস করবেন এবং তাতে করে বিচার দীর্ঘায়িতই হবে, দ্রুত বিচার হবে না। তো এই কারণে আমার কাছে মনে হয়েছে যে গণদাবি যদি উঠে থাকে তাহলে গণদাবি পরীক্ষা করার উপায় আছে, যেটা ফুয়াদ বলেছেন, এবং সেই রকম পরীক্ষার ভেতর দিয়ে আসলে এই ধরনের সিদ্ধান্তে পৌঁছানো দরকার এবং এই সিদ্ধান্তগুলি কনসেনসাসের ভিত্তিতে হওয়া উচিত। সালাউদ্দিন ভাই যেমন বলেছেন যে রাজনৈতিক দলের সাথে আলোচনা ছাড়াই আহ, বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, ঠিক একইভাবে এই নিষিদ্ধকরণের বিষয়টিও কিন্তু সকল রাজনৈতিক দলের সাথে কোনো আলাপ করা হয়নি। একটি নির্দিষ্ট অংশের দাবির প্রেক্ষিতে যমুনা, ঘেরাও, শাহবাগে অনেক সভা এবং সমাবেশের পরে আমরা দেখলাম যে অতি দ্রুত এরকম একটা সিদ্ধান্ত এলো, মনে হলো যেন এটাকে মানে থামানোর জন্য সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াটাকে খুব সঠিক প্রক্রিয়া বলে আপনারা সিদ্ধান্ত মনে করছেন? গ্রহণের যে প্রক্রিয়া, আমার কাছে মনে হচ্ছে যে এই প্রক্রিয়াটার মধ্যে একটা একরৈখিক বিষয় আছে। এটা ফুয়াদের কথা অনুযায়ী যদি প্রসেস ফলো করতো তাহলে অনেক বেশি গ্রহণযোগ্য এবং অনেক বেশি শক্তিশালী জায়গায় থাকতো, যেটা এখন অনেক বিতর্কিত হওয়ার সম্ভাবনা আছে। স্পষ্ট। অনেক ধন্যবাদ।